10,000 গুণ বেশি করতে পারবে জামাত। বাংলাদেশের সবগুলো দল তখন জামাতের আমিরের কাছে যে তার তখতের কাছে যে বসে থাকবে, তার আশীর্বাদের জন্য বসে থাকবে। হচ্ছে রুটি রুজি হচ্ছে ক্রিটিক করা। তো তার কাছে আপনি আর কি চান? মানে আপনি এই ক্রিটিক করে আপনার রুটি রুজি চলছে। হ্যাঁ, সাদিক কায়েমের কিংবা ফরহাদের বিরুদ্ধে বলে আপনি এখন পর্যন্ত কত টাকা পেয়েছেন? তাহলে ক্ষমতার রাজনীতি তো সবচেয়ে বড় নীতি। যে আপনি কি আসলে আলোচিত বেশি না সমালোচিত বেশি? তারা মনে করছে যে কোরআনটা কম্পাইল হয়েছে বিভিন্ন গোত্রের একটা দ্বন্দ্বের ফল। কিন্তু আপনি কাউকে রোহিঙ্গা বলে গালি দেন, কাউকে বিহারি বলে গালি দেন, আপনার কাছে মনেই হবে না যে আপনি একটা রেসিজম করছেন। ইউরোপিয়ানরা তারা মুসলমান সমাজকে বুঝতে চাচ্ছে, বিকজ তারা এখন আমাদেরকে শাসন করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাক। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মোহাম্মদ ইশরাককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন ইশরাক? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনার মাধ্যমে আপনাদের দর্শককে অভিনন্দন এবং আপনাকেও ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা আজকের আয়োজন শুনছেন অনলাইনে, যারা মনে করছেন যে আমার কথা শোনার জন্য তারা তাদের গুরুত্বপূর্ণ সময়, এটা ভালো একটা ইনভেস্টমেন্ট, তাদের এই আস্থার জন্য তাদেরকে ধন্যবাদ। ডেফিনেটলি। মোহাম্মদ ইশরাক ভাই, আপনি অনলাইনে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট। আপনি ফেসবুকে প্রচুর লেখালেখি করেন বিভিন্ন বিষয়ে, কন্টেম্পোরারি ইস্যুজ নিয়ে, ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে, নানান বিষয়ে। তো ইত্যাদি লেখার মধ্য দিয়ে আপনি অর্জন করেছেন বিশাল জনপ্রিয়তা এবং একই সাথে আপনাকে নিয়ে প্রচুর সমালোচনাও রয়েছে। আমরা আপনার আলোচনা সমালোচনা শুনবো, আপনাকে নিয়ে কি কি গল্প আছে সেই গল্পগুলোও শুনবো, আপনার বেড়ে ওঠার গল্প শুনবো, আপনার পড়াশোনা, আপনার রাজনৈতিক চিন্তাধারা এবং আপনার বাংলাদেশ নিয়ে আপনার দর্শন, আপনার প্রত্যাশা, আনুষঙ্গিক নানা বিষয়ে আজকে আমরা গল্প করব। প্রথমে জানতে চাই, আপনার জন্ম কোথায়? আমার জন্ম নাটোরে, নাটোর সদর হাসপাতালে। আচ্ছা, ছোটবেলাটা ওখানেই ছিল? না, আমার জন্ম নাটোর, তো আমার নানা বাড়ি। আমি নানা বাড়িতে, আমি যখন জন্ম হয় তখন আমার মা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজিতে মাস্টার্স করছিলেন। তো সে সময়টা আপনার নাটোরে ছিলাম আমরা, আমার জন্মের পরের সময়টা। তো ওখানে সম্ভবত আমরা 1 বছরের মতন ছিলাম। আমার বাবার তখন পোস্টিংও ছিল আশেপাশের জেলাগুলোতে। এর পরে আপনার বাবা তখন কোথায় ছিলেন বা কোথায় চাকরি করতেন? বাবা তখন মেডিকেল অফিসার ছিলেন, সরকারি চাকরি করতেন। তো আপনার রাজশাহী অঞ্চলের বিভিন্ন উপজেলাগুলোতে বাবার পোস্টিং ছিল ওই সময়। কারণ আমার খেয়াল আছে বাবার সম্ভবত শিবগঞ্জে পোস্টিং ছিল। এরপরে আপনার বাবা ট্রান্সফার হয়ে লালমনিরহাটে পোস্টিং হয়। তো লালমনিরহাটের স্মৃতি, অর্থাৎ লালমনিরহাট সদরের স্মৃতি আমার খেয়াল নাই। তারপরে বাবা লালমনিরহাটের আর একটা উপজেলা আছে কালীগঞ্জ। তো কালীগঞ্জ আবার আমার বাবার নানা বাড়ি। তো লালমনিরহাট এবং রংপুরের মাঝে নদী হচ্ছে তিস্তা। তো তিস্তার এই সাইডটা, রংপুরের সাইডে হচ্ছে গঙ্গাচড়া। তো ওইটা হচ্ছে বাবার দাদা বাড়ি, আর বাবার নানা বাড়িটা হচ্ছে নদীর ওই পারে। আচ্ছা। তো ওইখানে বাবার পোস্টিং হলো। ওইখানকার কিছু স্মৃতি আমার মনে আছে, খুবই ছোটোবেলার। তো আমার ছোটোবেলার স্মৃতি মানে সবচেয়ে আর্লিয়েস্ট আমার যে স্মৃতি মনে আছে সেটা হচ্ছে ওইখানকার। ওকে, আপনার স্কুলটা ওখানেই ছিল? না, আমি কালীগঞ্জে, তো আমি তখন অনেক খুব ছোটো, সম্ভবত 3-4 বছর এইরকম সময়টাতে ওখানে কালীগঞ্জে ছিলাম। পরে 1999 সালে আপনার বাবা ঢাকায় চলে আসে, ঢাকায় ট্রান্সফার হয়। তো এরপর থেকে আমরা ঢাকায় আছি। আমার স্কুলিং শুরু হয় ঢাকায়। আচ্ছা, কোন স্কুল ছিল সেটা? আমার যতদূর মনে পড়ে, আমি প্রথম যে স্কুলটাতে ভর্তি হই সেই স্কুলটা হচ্ছে আদাবরে ঢাকা মিশন স্কুল। আচ্ছা, ওইখানে আমি প্লে গ্রুপ পড়েছি। এর আগে আমার মা যখন বিভিন্ন স্কুলে শিক্ষকতা করতেন, কালীগঞ্জে থাকতে মা একটা ডিগ্রি কলেজের লেকচারার ছিলেন। তো ঢাকায় আসার পরও মা বেশ কিছু স্কুলে শিক্ষকতা করেছেন, তবে খুব বেশি দিন না। আমার যতদূর মনে পড়ে যে মায়ের সাথে আমি বিভিন্ন স্কুলে গিয়েছি, কিন্তু কোনো স্কুলে আনুষ্ঠানিকভাবে ছাত্র হিসাবে আমি গিয়েছি কিনা এটা আমার সঠিক খেয়াল নাই। আমার যেটা খেয়াল আছে যে ঢাকা মিশন স্কুলে আমি প্লে গ্রুপে পড়েছি। তো এরপর আপনার আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করা হয়, হাফেজি মাদ্রাসায়, উত্তরায়। মানে প্লে গ্রুপ পড়ার পর? হ্যাঁ, প্লে গ্রুপের পর। ওকে, প্লে গ্রুপের পর আমাকে একটা হাফেজি মাদ্রাসায় ভর্তি করা হয়, এটা হচ্ছে উত্তরা। আচ্ছা, তার মানে আপনি কি হাফেজ?
না, আমি মাদ্রাসায় পড়েছি ওখানে 1 বছরের মতন, কিন্তু আমি হিফজ করিনি। আচ্ছা। তো ওখানে যখন মাদ্রাসায় ভর্তি হলাম তো ওদের মার্কেটিংটা ছিল এরকম যে তারা একটা ইংলিশ মিডিয়াম স্কুল যেখানে ইংরেজি বাংলা মানে গতানুগতিক যে শিক্ষা সেটাও দেওয়া হবে, পাশাপাশি ওখানে হাফেজির যে ব্যবস্থাটা সেটাও আছে। তো আলটিমেটলি তারা এই প্রমিসটাতে ডেলিভার করতে পারে নাই, অর্থাৎ তারা যদিও বলেছিল যে এখানে আপনার বাংলা ইংলিশ অঙ্ক হাবিজাবি এগুলো শিক্ষা দিবে, কিন্তু তারা এটা আসলে করে নাই। তারা ওখানে শুধু হাফেজিটাই পড়িয়েছে আপনার, হ্যাঁ মানে ওখানে ওটা একটা স্কুলও, এটার নাম ছিল দি মেসেজ। তো ওটা একটা হচ্ছে স্কুলও, সেইখানে আপনার শুধু ইংলিশ মিডিয়ামে যে ছাত্রছাত্রী তারাও আছে, অর্থাৎ আপনি যদি আপনার সন্তানকে আপনি ওখানে যদি কেবল স্কুল করাবেন সেটারও সুযোগ ছিল। আবার হচ্ছে হাফেজি একটা আলাদা বিভাগ ছিল। তো স্কুলটা ছিল আপনার অনাবাসিক, আর হাফেজি বিভাগে যারা পড়তো তাদেরকে আবাসিক থাকতে হতো। আপনি কত পারা হিফজ করেছিলেন? আমি ওখানে আপনার আমপাড়ার বেশ খানিকটা আমি হিফজ করেছিলাম। তো ওখানে আমার প্রথম শুরু কায়দা, আমি ওখান থেকে পড়ি, কায়দা থেকে শুরু করে আপনার আমপাড়া আমি করেছিলাম। আমপাড়া শেষ করে আমার মনে আছে যে আমি হচ্ছে কোরআন শরীফ ধরেছিলাম। তো এই পর্যন্ত আমার খেয়াল আছে। এরপরেই চলে আসলেন রেসিডেন্সিয়ালে? না, আপনার ওইখানে তো বেসিক্যালি এই জিনিসটার এখনও প্রচলন আছে। আপনি বিভিন্নখানে দেখবেন যে তারা বলে যে মানে আধুনিক শিক্ষার সাথে আপনার ধর্মীয় শিক্ষার একটা কম্বিনেশন। তো এটার একটা ভালো চাহিদা আছে, এবং বাবা মাও অনেক বাবা মা চায় যে তার ছেলে ডাক্তারও হোক আবার হাফেজই হোক। তো এরকমটা তারা বলেছিল, কিন্তু আলটিমেটলি তারা সেটা করেনি। ওখানে আপনার মূলত যারা হাফেজি তারা যারা পড়তো তারা ওটা শুধুমাত্র ওটাই পড়তো, এবং ওখানকার যে প্রেশার যে লোড সেটার পর আসলে আলাদা করে প্রচলিত যেই শিক্ষার কথা বলা হয় সেটা আসলে করাটাও ডিফিকাল্ট, এবং সেটা আলটিমেটলি হতোও না। দেখা গেছে যে তারা যদিও বাবা আমাদেরকে বোঝাতে চাইতো যে আমাদের এখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওখানেও যে হাফেজিতে যারা পড়ছে তারা এখানে পড়বে, পাশাপাশি এটাতেও পড়বে। তো আসলে এটা হতো না। দেখা যাচ্ছে যারা ওখানে পড়তো তারা ওখানেই পড়তো, আর যারা হাফেজি পড়তো তারা হাফেজি পড়তো। আমাদেরকে ওখানে মনে করেন এ ফর অ্যাপল, বি ফর বল এরকম ক্লাস মনে করেন বহুবার নিছে, মাসের পর মাস ধরে এগুলাই করছে। এর বেশি আসলে তাও মানে এটা কি এমন যে দুই নৌকায় পা দিয়েছে বলে আসলে কোনোটাই হয় নাই? না, কোনোটাই না। ওখানে আপনার যারা আপনার হাফেজি যারা পড়ছে তারা কিন্তু হাফেজি পড়ছে, ওখান থেকে হাফেজও হয়েছেও অনেক। কিন্তু আপনার আমাদের যে এই ধরনের মাদ্রাসাগুলোর, হাফেজি মাদ্রাসাগুলোর যেই ফান্ডামেন্টাল প্রবলেম, সেই ফান্ডামেন্টাল প্রবলেমগুলো সবখানেই বিদ্যমান। সেই প্রবলেমটা হচ্ছে আপনার একটা ম্যাসিভ এজ গ্যাপ থাকে। দেখা যাচ্ছে এখানে আপনার 4-5 বছরের বাচ্চা থেকে শুরু করে আপনার 24-25 বছর বয়সের যুবক সবাই এখানে আছে। মানে শুধু হিফজ পড়ছে? হ্যাঁ, 24-25 বছর বয়সের যুবক। হ্যাঁ, আপনার যদি হচ্ছে সে মনে করেন তার হাফেজ, একজন তো এক এক সময় তার বাবা মা বা পরিবার বা সে নিজেতে সিদ্ধান্ত নেয়। তো আপনার ধরেন যাদের হচ্ছে বয়স্ক বা হচ্ছে কিশোর বা লেট টিনেজে আছে বা আর্লি আপনার অ্যাডাল্টহুড ইয়েতে আছে, তার ধরেন আর্লি 20s-এ আছে, তাদের জন্য কিন্তু আলাদা করে হচ্ছে হাফেজ বিভাগ রাখা হচ্ছে না। হাফেজ বিভাগ তো একটাই, সেখানে তার বয়স যেটাই হোক, তো তারা সেখানে যাচ্ছে এবং একই রকম ট্রিটমেন্ট পাচ্ছে, রুটিনও এক। তো ওইখানে দেখা যাচ্ছে যে আপনার এইরকম যখন একটা ম্যাসিভ গ্যাপ হয় তো তখন নানা রকম ডাইনামিক সেখানে কাজ করে আপনার। তো এরকম প্রবলেম ছিল। তারপর আপনার আমাদের মাদ্রাসাগুলোতে আমাদের ছাত্র শিক্ষক যে সম্পর্ক, সেইখানে এখনও আপনার শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতনের ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতনতা তৈরি হয় না। ওই সময় তো, এখনও তো হয় না, আর ওই সময় তো আরোই। একটা স্কুলও ছিল, মাদ্রাসাতেও আছে কম বেশি। স্কুলের বিষয়টা হচ্ছে আপনার বিভিন্ন কারণে স্কুলে এটা অনেকখানি রেগুলেটেড হয়েছে। আপনার অনাবাসিক থাকার কারণে আপনার বা আমার সাথে আপনি যখন থাকেন তো সেটার একটা ইয়ে থাকে। আর স্কুলে যে শিক্ষকের সাথে যে ছাত্রদের যে সম্পর্ক, সেটা অনেকটাই হচ্ছে আপনার প্রফেশনাল সম্পর্ক। কিন্তু আপনি যখন মাদ্রাসায়, বিশেষ করে আবাসিক মাদ্রাসায় থাকবেন, তখন আপনার শিক্ষকের সাথে সম্পর্কটা হবে অনেক বেশি ইন্টেন্স, বিকজ এখানে তো আপনার বাবা মা নাই। তো ওখানে দেখা যাচ্ছে যে হুজুরের উপর আপনি অনেক কারণে রিলায়েন্ট।
তো তাদের সাথে আপনার যেই সম্পর্কটা সেই এবং সেইখানে আপনার তার এই রিলায়েন্সের সুযোগ নিয়ে আপনার হচ্ছে ইয়ে করা যায় এবং ওখানে আপনার আমাদের মাদ্রাসা এখানে সম্পর্কটা গভীরও হয় আবার বিপরীত চিত্র অনেক সময় দেখা যায়। হ্যাঁ, এখানে অনেক রকম ডাইনামিক আছে। তো ইশাক ভাই, আপনি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে স্কুলে পড়েছেন, স্কুল লাইফটা, আপনার ইন্টার লাইফটা কোথায় ছিল? আমি মাদ্রাসা থেকে শেষ করে এসে আমি হচ্ছে আরেকটা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হই। আরেকটা কিন্ডারগার্টেন স্কুলে আমি কিছুদিন ছিলাম। এটা হয়তো আপনি বেশ কয়েকটা কিন্ডারগার্টেনে ছিলেন, বাট এরপরে তো রেসিডেন্সিয়াল থেকে আপনি এসএসসি করেছেন। ইন্টারটা কোথায় করেছেন সেটা একটু জানতে চাই। আমার এসএসসি রেসিডেন্সিয়ালে এবং তারপর আমি এইচএসসি করি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে। ওকে, এরপরে আপনি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ, বাংলাদেশে আপনার আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। কোন সাবজেক্টে? জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। ওকে, কতদিন পড়েছেন ওখানে? আমি 1 মাসের মতন ক্লাস করেছিলাম। তারপর ছাত্রলীগের কারণে আর ক্লাস করা সম্ভব হয় নাই। আচ্ছা, দেন আমি হচ্ছে বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ভর্তি হই। কোন সাবজেক্টে? আমি ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে ছিলাম। এখানে শেষ করেছিলেন? না, এখানে আমি 1 বছর পড়েছি। এরপর অনার্স করলেন কোথা থেকে? তারপর আমি মাহেদুলে শিফট করি, থাইল্যান্ডে। মানে থাইল্যান্ডে, ওখান থেকে অনার্স করেছেন? জি। কোন সাবজেক্টে ছিল সেটা? আমার মেজর ছিল ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স। ওকে, ইউনিভার্সিটি অফ লিডসে কি পড়েছেন? ওখানে আমি মাস্টার্স করেছি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থটসে। আচ্ছা, আর হামাদ বিন খলিফায়? ওখানে আমি আরেকটা মাস্টার্স করেছি। এটা লিডসে যেটা ছিল সেটা 1 বছর মেয়াদি, হামাদ বিন খলিফায় এটা 2 বছর মেয়াদি মাস্টার্স। তো এটার ইয়েটা ছিল হচ্ছে মেজরটা ছিল কন্টেম্পোরারি ইসলামিক স্টাডিজ আর কনসেন্ট্রেশন ছিল কন্টেম্পোরারি ইসলামিক থট। তার মানে আপনার ঝুলিতে 2টা মাস্টার্স আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু জানতে চাই, আপনি আপনার ফার্স্ট মাস্টার্স হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থট, যেটি ইউনিভার্সিটি অফ লিডস থেকে করেছেন। আপনি এরপরে কেন ইসলামিক স্টাডিজ নিয়ে সেকেন্ড মাস্টার্স করলেন? আপনার এখানে বেশ কিছু কনসিডারেশন ছিল। তার মধ্যে একটা কনসিডারেশন অবশ্যই ছিল ফাইন্যান্সিয়াল। আপনার হামাদ বিন খলিফা ইউনিভার্সিটিতে যে স্কলারশিপ প্যাকেজ অফার করে এটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট দি বেস্ট। ওকে, তো তারা শুধুমাত্র যে আমার ওখানে পড়াশোনা বা থাকা খাওয়ার খরচ দিচ্ছে তা না, এরপর তারা আমাকে যে স্টাইপেন্ড দিচ্ছে সেটা খুবই সাবস্টেন্সিয়াল। ইনফ্যাক্ট বাংলাদেশের এন্ট্রি লেভেল কেন, ইভেন আপনার মিড টায়ার অনেক জবের চেয়ে সেটা বেশি লুক্রেটিভ। আচ্ছা, তো এইটা একটা দিক ছিল। আর একটা দিক ছিল আপনার আমার যে প্রোগ্রামটা কন্টেম্পোরারি ইসলামিক স্টাডিজ, এটা হচ্ছে হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির আপনার ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। আচ্ছা, এইটা আপনার যে মাদার আমির অর্থাৎ কাতারের যে বর্তমান আমির তারপর তারিক রামাদান, তারা হচ্ছে অনেক আগে এনভিশন করে এই পুরো প্রোগ্রামটা ডিজাইন করেছেন। এটা আগে ছিল QFIS, কাতার ফাউন্ডেশন ইসলামিক স্টাডিজ, কিউফিস। দেন এইটা হচ্ছে আপনার হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির ভিতরে, ওটাও কাতার, হামাদ বিন খলিফা ইউনিভার্সিটিও কাতার ফাউন্ডেশনের আন্ডারে। তো সেইখানে একটা হচ্ছে আপনার কলেজের আন্ডারে, কলেজ অফ ইসলামিক স্টাডিজের আন্ডারে সেই প্রোগ্রামটাকে এখানে করা হয়। তো এইটার যে হচ্ছে আপনার ফ্যাসিলিটিস, আপনার এখানকার যে গ্লোবাল একাডেমিয়ার মধ্যে এটার যে রেপুটেশন, আপনার এটার যে এইখানে আপনি যে ধরনের একাডেমিক্সদের সাথে আপনি সংস্পর্শে আসার সুযোগ পাচ্ছেন, সেটা আপনার অনেক বড় বড় ইউনিভার্সিটি পাশ্চাত্যে এটা পসিবল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ইসলামিক স্টাডিজ নিয়ে হামাদ বিন খলিফাতে পড়ার পেছনে ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছেন সেই বিষয়টা কাজ করে নাই? না, ধরেন আমাদের যেটা বাংলাদেশে আমরা যেরকমটা মনে করি যে ইসলামিক স্টাডিজ, এটা হচ্ছে মূলত আসলে হুজুরদের সাবজেক্ট। তো এখানে হুজুররা পড়বে, এখান থেকে পড়ে হুজুর বের হবে, এখান থেকে আপনার হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের ইসলাম শিক্ষার শিক্ষক বের হবে, মাদ্রাসার, তারপর হচ্ছে মসজিদের মাদ্রাসার শিক্ষক বা মসজিদের ইমাম মুয়াজ্জিন বের হবে। এটা হচ্ছে আপনার একটা গতবাতা ধারণা আমাদের সমাজের। তো আপনি ওই ধারণার বাইরে গিয়ে আপনি আপনার ওয়ার্ল্ড পার্সপেক্টিভের কারণে আপনি মূলত ইসলামিক স্টাডিজ নিয়েছেন। না, এই পার্সপেক্টিভটা আপনার হচ্ছে সঠিক না। এই পার্সপেক্টিভটা সঠিক না বেশ কিছু কারণে। কারণ এটা আপনাকে প্রথমে বুঝতে হবে যে ইসলামিক স্টাডিজ এই সাবজেক্টটার দার্শনিক ভিত্তি কী।
আচ্ছা, ইসলামিক স্টাডিজের যে দার্শনিক ভিত্তি, এটার সাথে আপনার হুজুর হওয়ার কোনো সম্পর্ক নাই। ইফ এনিথিং, আপনার ইসলামিক স্টাডিজ অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন, এটা দার্শনিক ভিত্তিটা হচ্ছে আপনার আমরা ইসলাম বা হুজুর বলতে যা বুঝি তার এগেইনস্টে। আচ্ছা, আপনার ইসলামিক স্টাডিজ এই ডিসিপ্লিনটা শুরু হয় আপনার কলোনিয়াল এরাতে। ওকে, তো হোয়াইট ইউরোপিয়ানরা তারা মুসলমান সমাজকে বুঝতে চাচ্ছে, বিকজ তাদের সাথে কলোনিয়াল এনকাউন্টার হচ্ছে, তারা এখন আমাদেরকে শাসন করবে। ওকে, তো আপনি যদি কোনো সমাজকে শাসন করতে চান তাহলে সেই সমাজকে আপনার বুঝতে হবে। সেই সমাজের আইন থেকে শুরু করে প্রথা সব কিছু আপনাকে বুঝতে হবে। মানে নন বিলিভাররাই হচ্ছে মূলত ইসলামকে বোঝার জন্য ইসলামিক স্টাডিজ ওপেন করেছে এমন কিছু? হ্যাঁ, তাহলে আমাদের দেশে ইসলামিক স্টাডিজ পড়ছে কিন্তু মুসলিম সন্তান। ইনফ্যাক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে তারা ইসলামিক স্টাডিজ পড়ার জন্য এসএসসি বা এইচএসসি লেভেলে মাদ্রাসা থাকাকে বাধ্যতামূলক করেছে। তাহলে এই যে মানে মূল যে দর্শনের জায়গা যেখান থেকে মূলত ইসলামিক স্টাডিজ যাত্রা হলো, সেই জায়গার সাথে সংঘর্ষ হয়ে গেল না? ওই প্রসঙ্গটাতে আমি একটু পরে আসছি, কিন্তু তার আগে আমাদের ব্যাক স্টোরিটা একটু ভালোভাবে বোঝা দরকার। আপনার শুরুটা যখন এভাবে হলো, তো তারা যখন আপনার হোয়াইট ইউরোপিয়ানরা যখন ইসলামকে এবং মুসলমান সমাজকে বোঝার জন্য ইসলামিক স্টাডিজ এই একাডেমিক ডিসিপ্লিনটাকে তারা লঞ্চ করলো, তারা কিন্তু এই জন্য এটা লঞ্চ করে নাই যে এর মাধ্যমে শুধুমাত্র তারা জ্ঞানই আহরণ করবে। আচ্ছা, এটার অন্যতম আর একটা প্রজেক্ট ছিল যে যাতে করে তারা আমাদেরকে শাসন করতে পারে। হ্যাঁ, তো এটা একটা কলোনিয়াল এন্টারপ্রাইজকে তারা সার্ভ করেছে। এবং তারা যখন ইসলামকে এবং মুসলমানকে বুঝছে, তারা কিন্তু আমাদের টার্মসে ইসলাম বা মুসলমানকে বুঝছে না। তারা সেটা বুঝছে তাদের যে হচ্ছে র্যাশনালিটির কনসেপ্ট আছে, তাদের যে হচ্ছে রিজন বলতে তারা যেটাকে মনে করে সেইটা দিয়ে। তো আমরা যখন বলি, ধরেন তারা কিন্তু কোরআনকে বেদবাক্য অর্থাৎ হচ্ছে আপনার ডিভাইন একটা স্ক্রিপ্ট, সেটাকে হিসাবে তারা দেখছে না, বিকজ এইটা তো দেখবে একজন বিলিভার, রাইট? তো তারা এখানে কিন্তু অ্যাজ এ বিলিভার তারা ইসলামকে স্টাডি করছে না, তারা ইসলামকে যেটাকে বলে যে একাডেমিক লেন্সে সেটা দেখছে। তো এই জন্য দেখেন আপনি ইসলামিক স্টাডিজে বা ইসলামিক স্টাডিজের একটা সাবফিল্ড কোরআনিক স্টাডিজ, সেখানে একটা খুবই পপুলার সাবফিল্ড অফ স্টাডি হচ্ছে কোরআন কত সালে কম্পাইল হয়েছে। ওকে, তো তাদের এক দল বলছে নবীজির জন্মের 200 বছর আগে কোরআন লিখিত হয়েছে, কম্পাইলড হয়েছে। কেউ কেউ বলছে নবীজি মৃত্যুর 200 বছর পর কোরআন কম্পাইল হয়েছে। মানে কেউ বলছে 200 বছর আগে, হ্যাঁ, এবং কেউ বলছে নবীজির মৃত্যুর 200 বছর পর। হ্যাঁ, এবং শুধুমাত্র তাই না, তারা ওয়েস্টার্ন একাডেমিয়াতে এই থটগুলো ওখানে এখনো চালু আছে। হ্যাঁ, ওয়ান্স ব্রোরা, তারপর আরো অনেকে আছে, তারাই আলোচনা করছে। ওকে, তো তাদের এই আলোচনার একটা অন্যতম দিক হচ্ছে তারা দেখতে চায় যে কোরআনের মধ্যে যে প্রি ইসলামিক যে সিরিয়াক বিষয়পত্র, ওখানকার লিঙ্গুইস্টিক্স অ্যাসপেক্টস এবং অন্যান্য আরও বিভিন্ন বিষয়, এইগুলো আছে কিনা। ওকে, তো তারা মনে করছে যে কোরআনটা কম্পাইল হয়েছে আপনার বিভিন্ন গোত্রের একটা দ্বন্দ্বের ফলে। কোনটা কোরআনের মধ্যে ঢুকবে, কোনটা কোরআনের মধ্যে ঢুকবে না, এগুলো নিয়ে বিভিন্ন গোত্র বিভিন্ন রকম মারামারি করেছে। তারপর একটা পর্যায়ে যে আপনার সিভিলাইজেশন স্কেলে একটা কনস্পিরেসি হয়ে মানুষজন মেনে নিয়েছে যে ঠিক আছে এটাই কোরআন। আচ্ছা, তাদের এই চিন্তার কারণটা হচ্ছে তারা যখন দেখেছে বাইবেলের ইতিহাস, তখন তারা দেখেছে যে বিষয়টা এরকমই হয়েছে। কারণ বাইবেল আপনার বর্তমানে যেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট এগুলো এসেছে, সেগুলো কিন্তু আপনার বহু পরে, রাইট? এটার ইতিহাস কিন্তু হচ্ছে আপনার 0 শতকে তারা পাচ্ছে, এবং কোরআনকেও তারা বাইবেলের মতো করেই জাস্ট একটা বই মনে করেছে। হ্যাঁ, তারা তো সেটাই বলবে। এখন তারা যদি এটা মেনে নেয় যে কোরআন আল্লাহর বাণী, তাহলে তো তারা বিলিভারই হয়ে যায়। তো তাহলে তো তারা সেটা তো আর মানে একাডেমিক বলতে তারা যেটা বোঝাচ্ছে সেটা তো আর হচ্ছে না, রাইট? তো ওইখানে তারা যে জিনিসটা মিস করে সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের পর খ্রিস্টানরা খণ্ড বিখণ্ড ছিল, বা যে ঈসা আলাইহিস সালামের ফলোয়ার যারা ছিলেন তারা খণ্ড বিখণ্ড ছিল। তাদের হাতে কোনো ক্ষমতা ছিল না, তাদের হাতে কোনো সেন্ট্রালাইজড অথরিটি ছিল না, তাদের কাছে কোনো স্টেট ছিল না। তো এক একজন এক এক খানে তারা ঈসা আলাইহিস সালামের কথা বাণীকে তারা
প্র্যাকটিস করার চেষ্টা করেছেন। এবং তারপর পরবর্তীতে যখন একটা তাদের সেন্ট্রাল অথরিটি হলো, একটা ক্রিশ্চিয়ান স্টেটের প্যাট্রোনেস তারা পেল, তখন এটা কম্পাইল করার প্রসঙ্গ আসলো। সেটা আপনার 400-500 বছর পরে। এবং এই কারণে তখন বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব বিভেদ দেখা গেল, কারণ এক একজন ততদিনে এক একভাবে অনেক কিছু প্র্যাকটিস করেছে এবং এক একজনের কাছে এক এক রকম আপনার স্ক্রিপ্ট আছে। সেই স্ক্রিপ্টগুলোকে কম্পাইল করা, কে কোনটা নিবে, অনেক ধরনের পাওয়ার স্ট্রাগল আমরা ওখানে দেখলাম। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে এটা তো কখনোই প্রযোজ্য না, কারণ আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে মুসলমানদের কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল। তারা কখনো খণ্ড বিখণ্ড হয়ে যায়নি, অর্থাৎ তারা বিজয়ী সভ্যতা হিসাবেই আপনার রাসূলুল্লাহ সাল্লামের ওফাতের পর তারা বাস করেছে। তো তাদের কম্পাইলেশনের ইতিহাস এবং আপনার খ্রিস্টানদের যে কম্পাইলেশনের ইতিহাস সেটা এক হবে না, রাইট? কিন্তু তারা মনে করে যেহেতু বাইবেলটা ওভাবে এসেছে, তার মানে কোরআনটাও নিশ্চয়ই এভাবে এসেছে। বুঝতে পেরেছি। ইশাক ভাই, আমি একটু এখান থেকে আসতে চাই। আমি যে বিষয়টা জানতে চেয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে তো আসলে মাদ্রাসার ছাত্র থাকতে হবে বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে, সেটা এসএসসি বা এইচএসসি লেভেলের। এই যে একটা কন্ডিশন, এইটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন হামাদ বিন খলিফার ইসলামিক স্টাডিজের একজন শিক্ষার্থী হিসেবে? ইসলামিক স্টাডিজে বর্তমানে দুইটা ধারা আছে। তার আগে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল ফিলোলজিক্যাল ট্র্যাডিশন বলে একটা কথা আছে, অর্থাৎ ইতিহাস এবং হচ্ছে আপনার বিভিন্ন টেক্সট, এগুলোর মাধ্যমে ইসলামিক স্টাডিজ চর্চা করা। আচ্ছা, তো ওরিয়েন্টালিস্ট যারা স্কলাররা আছেন তারা হিস্ট্রিক্যাল ফিলোলজিক্যাল ট্র্যাডিশনের বিরাট ভক্ত। আচ্ছা, তো হিস্ট্রিক্যাল ফিলোলজিক্যাল ট্র্যাডিশনের জন্য আপনার আরবি ভাষার বা বিভিন্ন ইসলামিকেট ভাষা যেগুলো আছে, আপনার উর্দু, ফার্সি, তুর্কি, অটোমান টার্কিশ স্পেশালি, তো এ ধরনের ইসলামিকেট ভাষার দক্ষতা একটা জরুরি জ্ঞান। তো সেই দিক থেকে অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে ভাষাগত দক্ষতার জায়গা থেকে মাদ্রাসা থেকে যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের একটা বেনিফিট পায়। এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, আপনি হার্ভার্ড থেকে শুরু করে যে কোনোখানে যান, আপনি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে আপনি যদি যেতে চান, ওরা দেখবেন যে একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট দেয়। সাধারণত আপনার বলে যে আরবি ভাষা জানতে হবে, সাথে ইসলামিকেট একটা ভাষা জানতে হবে, আর সাথে হচ্ছে একটা ইউরোপিয়ান ভাষা জানতে হবে। মানে তিনটা ভাষার রিকোয়ারমেন্ট থাকে আপনার ইংলিশের পাশাপাশি। ইংলিশের পাশাপাশি তিনটা ভাষা, অর্থাৎ আরবি। কিন্তু ধরেন আপনি সাউথ এশিয়ার ইসলাম নিয়ে যদি স্টাডি করেন, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র আরবি জানলে আপনাকে হবে না, আপনার ফার্সি বা উর্দু জানতে হবে। বিকজ ধরেন আমাদের বাংলার কথা যদি চিন্তা করেন, মুঘল পিরিয়ডে বা বাংলা সালতানাতের ইতিহাস যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদেরকে ফার্সিটা দেখতে হবে। বা ইভেন আপনার আর্লি মডার্ন যদি মুসলিম হিস্ট্রি দেখি আমরা সাউথ এশিয়াতে, তাহলে উর্দুটা হচ্ছে ইনভ্যালুয়েবল। উর্দু ছাড়া আমাদের আসলে এখনও অনেক মেজর টেক্সট আছে সাউথ এশিয়ার বা ইসলামিকেট বিভিন্ন বিষয় আছে যেগুলো আপনি উর্দুতে অ্যাক্সেস করতে পারবেন। এটা বাংলাতে আসে নাই, আপনার আরবিতেও নাই। খুব সম্ভবত ফতোয়া আলমগীরিও আপনার আরবি না। তো এই আলমগীরের যে ফতোয়া, হ্যাঁ, তার মানে আমাদের দেশে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডকে বাধ্যতামূলক করা হলো, এটাকে আপনি শুধু ভাষাগত দিক থেকে মূল্যায়ন করছেন না। এইখানে আর একটা দিক আছে, সেইটা হচ্ছে আমি যেটা বললাম একটু আগে, সেটা হচ্ছে ওরিয়েন্টালিস্ট জায়গা থেকে ইসলামিক স্টাডিজ এই সাবজেক্টটাকে আপনার আনা হলো। দেখেন, এই সাবজেক্টের এই ডিসিপ্লিনের ফিলোসফিটা হচ্ছে যে মুসলমানদেরকে বোঝার জন্য আমাদেরকে একটা আলাদা একাডেমিক ডিসিপ্লিন প্রতিষ্ঠা করতে হবে। এর আগ পর্যন্ত প্রিমডার্ন পিরিয়ডে মুসলমানরা কখনো ইসলামিক স্টাডিজ করে নাই। ইসলামিক স্টাডিজে বর্তমানে যা যা পড়ানো হয়, এই সবগুলো বিষয়ে মুসলমানরা চর্চা করেছে, কিন্তু ইসলামিক স্টাডিজ নামে না। ধরেন গাজালি, ইবনে সিনা, তারা ফিলোসফি চর্চা করেছেন, মেডিসিন চর্চা করেছেন, তারপর আপনার ম্যাথমেটিক্স চর্চা করেছেন, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তারা চর্চা করেছেন। কিন্তু কেউ কিন্তু ইসলামিক ফিলোসফি করেন নাই, ইসলামিক মেডিসিন করেন নাই, ইসলামিক অমুক ইসলামিক তমুক করেন নাই। মানে ওই ফেনোমেনাটা জাস্ট একটা জেনারেল ফেনোমেনা হিসেবেই তারা সেটাকে চর্চা করেছেন বা স্টাডি করেছেন, কিন্তু ইসলামিক এই টার্ম ইউজ করে এই অ্যাডজেক্টিভটা। তো আপনার ওয়েস্টার্নরা তারা এই জিনিসটাতে আনকমফোর্টেবল যে একজন মুসলমান সে ফিলোসফি করবে, কারণ তাদের ধারণা ফিলোসফি শুধুমাত্র ওয়েস্টার্নরা করবে। আচ্ছা, আপনার সেন্ট অগাস্টিন সে ফিলোসফার,
আচ্ছা। কিন্তু গাজালি সে ইসলামিক ফিলোসফার। ও মানে ইসলামিক বাইনারিতে তারা ইমাম গাজালিকে আসলে মানে অর্থাৎ আপনার ফিলোসফি এটা হচ্ছে আপনার মুসলমান ফিলোসফি বা ইসলামিক ফিলোসফি, এবং এইটার ইউনিভার্সাল ভ্যালিডিটি নেই। আর সেন্ট অগাস্টিন, হ্যাঁ, বা জন লক, তারা যতই ধার্মিক হোক, তাদের যত রিলিজিয়াস কনভিকশন ওরিয়েন্টেশন থাকুক না কেন, তারা ইউনিভার্সাল। এই জন্য তারা শুধুমাত্র ফিলোসফার, নামের আগে পরে কোনো অ্যাডজেক্টিভ নাই। আচ্ছা, তো এখন এরা করেছে কি, নামের আগে পরে ইসলামিক অ্যাডজেক্টিভ, এটা কি তাহলে একটা ওয়েস্টার্ন কনসেপ্ট? অবশ্যই। আচ্ছা, তাহলে আমাদের দেশে যে আমরা ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি বলি, ইসলামিক রাজনীতি বলি, দেখেন এই যে ইসলামী রাজনীতি বলেন, ইসলামী সমাজনীতি বলেন, আপনি খালদুনের বইয়ে কোথায় পাবেন এটা? খালদুন কি কোথাও ইসলামী অমুক ইসলামী তমুকের কথা বলছে? খালদুন ইতিহাসের কথা বলছে, সমাজের কথা বলছে, সভ্যতার কথা বলছে, অমুকের কথা বলছে, তমুকের কথা বলছে, কিন্তু একবারও অমুক আর তমুকের কথা আগে ইসলামী এই যে অ্যাডজেক্টিভ এটা লাগাচ্ছে না। এর কারণটা কি? কারণ খালদুন যখন লিখছে, উনি তো চিন্তা করছে যে উনি একজন ইউনিভার্সাল, তার কথার ইউনিভার্সাল অ্যাপ্লিকেবিলিটি আছে। আচ্ছা, সো তিনি নিজেকে তো হচ্ছে শুধুমাত্র ইসলাম বা মুসলমান সেখানে আবদ্ধ। যেমন আপনার ওয়েস্টার্নরা যখন আপনার ধরেন কোনো একটা তত্ত্বের পক্ষে বা বিপক্ষে লেখে, সে মনে করে এটা সকল সমাজের জন্য, সকল রাষ্ট্র ব্যবস্থার জন্য। ওই কথার কথা বর্তমানে পিআর সিস্টেম নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কি কেউ বলি ওয়েস্টার্ন পিআর সিস্টেম? তো হয়তো আপনার এই তত্ত্বটা বা এই সিস্টেমটা ওয়েস্ট থেকে প্রথমে এসেছে, কিন্তু যখন একজন ওয়েস্টার্ন পলিটিক্যাল সায়েন্টিস্ট বা পলিটিক্যাল ফিলোসফার, সে যখন এই সিস্টেমের, এই ফিলোসফির মেরিট ডিমেরিট নিয়ে চিন্তা করে, সে কিন্তু এটাকে শুধুমাত্র মনে করে না যে ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি টু দ্য ওয়েস্ট। সে চিন্তা করে এটার একটা ইউনিভার্সাল অ্যাপ্লিকেবিলিটি আছে। তো খালদুন যখন তার বই লিখেছে, মুকাদ্দিমা লিখেছে, সে তো ওইভাবে লিখেছে। তো এই জন্য ইউনিভার্সের জন্য। হ্যাঁ, এবং আরেকটা জিনিস চিন্তা করেন, আপনার বাড়ি যদি নোয়াখালী হয় এবং আপনি যদি নোয়াখালীর মধ্যে থাকেন, আপনাকে যদি বলে নোয়াখালীর ভিতরে, ধরেন আপনি নোয়াখালীতে আছেন, আপনাকে যদি বলে যে দুইজন দেখা হয়েছে, যে আপনার বাড়ি কোথায়, আপনি উপজেলার নাম বলবেন বা গ্রামের নাম বলবেন, আপনি কিন্তু বলবেন না আপনার বাড়ি নোয়াখালী। আপনি যদি ঢাকায় আসেন, তখন আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি কই, জেলার নাম বলবেন, আপনি বলবেন নোয়াখালী। আপনি যদি আমেরিকায় যান, আপনাকে যদি বলে আপনার বাড়ি কই, বাংলাদেশ, তখন আপনি বলবেন বাংলাদেশ। তো এখন মনে করেন পৃথিবীর বাহিরে আরো অনেক গ্রহ উপগ্রহ আছে, যদি ওগুলোতে প্রাণের অস্তিত্ব, মানুষের মতন ক্রিয়েচারের অস্তিত্ব যদি থাকে, ধরেন আমরা যদি মঙ্গল গ্রহে যাইতে পারি এবং ওখানে যদি আরো বিভিন্ন গ্রহর জীবের সাথে, প্রাণীর সাথে আমাদের দেখা হয়, ওখানে যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কই, তাহলে আমরা বলবো পৃথিবী। তো খালদুনকে সে তো কখনো চিন্তাই করে নাই যে তাকে আলাদা করে নিজেকে ইসলামী বলতে হবে। সঠিক। এখন আপনার সবাই যখন মুসলমান, তখন আলাদা করে আপনার নিজেকে আর মুসলমান বলার কোনো দরকার হয় না। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো আমি যদি আপনাকে আপনার পরিচয় জিজ্ঞেস করি, আপনি নিশ্চয়ই বলবেন না যে আমি মানুষ, বিকজ আমরা সবাই মানুষ, কেবল মানুষই কথা বলে, আলাদা করে নিজেকে মানুষ বলার কোনো দরকার নাই। তো এখন আমাদেরকে একটা প্রভিন্সিয়ালাইজড, অর্থাৎ একটা কুয়ার মধ্যে, একটা গোষ্ঠীর মধ্যে আবদ্ধ করা হয়েছে এই ইসলামী অ্যাডজেক্টিভের মাধ্যমে। আচ্ছা, এইটা হচ্ছে ইসলামিক স্টাডিজের আন্ডারলাইং ফিলোসফি। এইটা হচ্ছে এইভাবে আপনি ইসলামিক স্টাডিজ একটা ওরিয়েন্টালিস্ট, আপনি এই ফিলোসফিটা তাহলে ইসলামী ব্যাংক, হ্যাঁ, সবখানে আছে, সব জায়গায় বলবেন, সবখানে আছে। ওকে, নিশ্চয়ই এটা অনেক ডিবেটের বিষয়, আমরা একটু সেই জায়গা থেকে ফিরতে চাই। আমি আপনাকে এটা বলছি যে এখন ওইখান থেকে আপনার পরবর্তীতে মুসলিম ওয়ার্ল্ডে যখন ইসলামিক স্টাডিজ আসে, স্পেশালি আপনার পোস্ট কলোনিয়াল এরাতে, সেটা একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যায়। ওই যে আপনার সোকল্ড একাডেমিক যে ভিনিয়ারটা ছিল ইসলামিক স্টাডিজের, সেইখান থেকে ইসলামিক স্টাডিজ অলমোস্ট একটা সেমিনারি রূপ নেয়। সেমিনারির মাধ্যমে ইসলামিক স্টাডিজে বোঝানো হয় যে মাদ্রাসা টাইপের চিন্তাকে, যে এখানে আপনার ইসলামিক স্টাডিজ তার একাডেমিক রূপ হারিয়ে আপনার থিওলজিক্যাল রূপ ধারণ করেছে। আচ্ছা, আমি এটার সাথে একমত না বিভিন্ন কারণে। কারণ আমরা যেটাকে একাডেমিক বলি, দেখা যায় যে সেটারও নানান থিওলজিক্যাল কমিটমেন্ট আছে, শুধুমাত্র আমরা ওইটার থিওলজিটাকে থিওলজি হিসাবে আইডেন্টিফাই করি না। আচ্ছা, এটা আর একটা বিতর্ক, কিন্তু আমি ওখানে যাচ্ছি না। যেটা বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাগুলোতে যখন বর্তমানে ইসলামিক স্টাডিজ চর্চা করা হয়, সেইটা আমরা ওই যে ওরিয়েন্টালিস্ট কলোনিয়ালিস্ট যে ইসলামিক স্টাডিজের ফ্রেমওয়ার্ক,
সেইটা অনেকখানি রিটেন করেছি, কিন্তু এইটাকে আবার এক ধরনের থিওলজির রূপ দিয়েছি, অর্থাৎ ইসলামিক স্টাডিজ, ধরেন ইসলামিক পড়ানো হচ্ছে ইসলামিক ফিলোসফি, ইসলামিক পলিটিক্যাল ফিলোসফি থেকে শুরু করে আপনার মুসলিম সোসাইটি হিস্ট্রি, আরও অনেক কিছু। এই সবগুলো কিন্তু এসেনশিয়ালি আপনার ওরিয়েন্টালিস্ট যেই চিন্তা সেটাকে মেনে নিয়েই। আমার হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি, আর হোয়াইট ম্যানের হিস্ট্রি জাস্ট হিস্ট্রি। আমার ফিলোসফি ইসলামিক ফিলোসফি, আর তার ফিলোসফি শুধু ফিলোসফি, এটা মেনে নিয়ে আমরা করছি। কিন্তু এইখানে মুসলমানরা বা আমরা, তারা এক ধাপ রেজিস্ট্যান্সের মতন করে আমরা এইটাকে হচ্ছে তাদের যে চিন্তাগুলো সেগুলোকে খানিকটা করেছি। ধরেন আপনার বাংলাদেশে যে ইসলামিক স্টাডিজ বা মালয়েশিয়াতে যে ইসলামিক স্টাডিজ হচ্ছে, সেখানে কিন্তু কেউ কোরআন নবীজি 200 বছর আগে নাকি নবীজি 200 বছর পরে রচিত হয়েছে এই বিতর্ক করে না। এবং এইটা নিয়ে আবার আপনার ওরিয়েন্টালিস্ট স্কলার যারা আছেন তারা এটা নিয়ে খুবই অস্বস্তি। হ্যাঁ, ইসলামিক স্টাডিজকে মুসলমানরা হাইজ্যাক করে নিয়েছে। ইসলামিক স্টাডিজ একটা একাডেমিক সাবজেক্ট হওয়ার কথা ছিল, একটা একাডেমিক ডিসিপ্লিন হওয়ার কথা ছিল, মুসলমানরা এটাকে হাইজ্যাক করে এটাকে থিওলজিক্যাল একটা ফিল্ড বানিয়ে ফেলেছে। তো এইরকম একটা বিতর্ক, এরকম একটা আপত্তি তাদের আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জিনিসটা হয়েছে যে তারা ইসলামিক স্টাডিজের কলোনিয়ালিস্ট ওরিয়েন্টালিস্ট যে আন্ডারপিনিং সেটাকে তারা মেনে নিয়েছে, কিন্তু মেনে নেওয়ার পর এটার মাধ্যমে মুসলমান হিসাবে যেটাকে আইডেন্টিফাই করা হয় তাদেরকে ওটার মাধ্যমে যতখানি এম্পাওয়ার করা সম্ভব, আবার তাহলে ওই রাস্তাটাও তখন ওপেন হয়ে গিয়েছে। তো ওইখানে আপনার এই বিষয়টা দেখছি। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তারা মোটা দাগে এটাও জানে না যে ইসলামিক স্টাডিজ যখন তারা পড়তে এসেছে তারা ওই লেগাসি বহন করছে। তারা মনে করছে তারা এখানে আসলে এক ধরনের ইসলাম, থিওলজি অর্থে ইসলাম করতে আসছে। আর যেহেতু এটা তারা থিওলজি অর্থে যদি তাহলে ইসলাম করতে আসে, তাহলে তো সেখানে আপনার মাদ্রাসার একটা ভ্যালু থাকবে, আপনার হুজুর হওয়ার, পায়াস হওয়ার একটা ভ্যালু থাকবে। এই জিনিসটা হয়েছে দুইটা কারণে। আপনার আমাদের সমাজে আমরা যদি শাপলা শাহবাগ দ্বন্দ্বের কথা বলি, শাহবাগও খুশি এই চিন্তাটা থাকুক, এর মাধ্যমে মুসলমানদেরকে ধর্ম, ইসলাম, থিওলজি এই ক্যাটাগরিতে আবদ্ধ করে রাখা যায়। ইসলামিক স্টাডিজের যে গ্র্যাজুয়েটরা আছে তাদেরকে চাকরি ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হয়। তুমি তো ইসলামিক স্টাডিজে পাশ করেছো, তুমি সায়েন্স নিয়ে ডিবেট করবা কেন, তুমি অর্থনীতি নিয়ে ডিবেট করবা কেন? হ্যাঁ, তুমি তো ধার্মিক, অর্থাৎ তুমি তো যুক্তিবাদী না। অথচ ওয়েস্টে ইসলামিক স্টাডিজের কোনো যদি ফিলোসফার হয় তাহলে সে হবে সবচেয়ে বড় যুক্তিবাদী, কারণ সে তো ওই তর্ক করছে যে নবীজি 200 বছর আগে না নবীজি 200 বছর পরে কোরআন রচিত হয়েছে। কিন্তু বাংলাদেশে এইভাবে ইসলামিক স্টাডিজটাকে দেখার কারণে শাহবাগও খুশি, শাপলাও আবার খুশি, কারণ এইটার মাধ্যমে সে অন্তত তাহলে একটা স্পেস তারা দখল করতে পারছে। তারা সমাজে বলছে যে আমরা ইসলামিক স্টাডিজ করার মাধ্যমে হুজুর হয়েছি, আমরা পায়াস। আচ্ছা, আবার এই পাইটিকে কেন্দ্র করেই শাহবাগ বলছে ও তো পায়াস, ও তো ধার্মিক, ও যুক্তিবাদী না, ওকে সমাজের মূলধারায় আসতে দেওয়া যাবে না। আচ্ছা, তো এখানে একটা ডিফারেন্ট জিনিসটা খেলা করছে, যেটা আপনার আদি ইসলামিক স্টাডিজের যে প্রজেক্ট সেটা থেকে কিছুটা ডিফারেন্ট। ওকে, আচ্ছা ইশাক ভাই, আমরা একটু আপনার ব্যক্তিগত জীবন আবার ফিরতে চাই। আপনি এই মুহূর্তে পেশাগতভাবে কি করছেন? এই মুহূর্তে পেশাগতভাবে আমি IELTS পড়াচ্ছি, আমার একটা ইনস্টিটিউশন আছে নোয়েটিক। আচ্ছা, এর বাইরে আর কোনো কিছু করা হচ্ছে না। আপনার IELTS এর স্কোর কত ছিল? আমি 3বার IELTS দিয়েছি। প্রথম যখন দিই 2017 সালে, তখন স্কোর ছিল ওভারঅল 7.5। তারপর 2019 সালে এবং 2021 সালে আরও 2বার দিয়েছিলাম, 2বারই ছিল ওভারঅল স্কোর 8। আচ্ছা, নোয়েটিকটা কি অনলাইন প্রতিষ্ঠান নাকি অফলাইন? আমাদের অফলাইনে আছে, একটা অফিস আছে। সেখানে আমরা যখন SAT কোর্স অফার করছিলাম, তো SAT কোর্সের জন্য আমাদের অফলাইন ব্যাচ ছিল। তো গত বছর জুলাইয়ের পর থেকে আমাদের আর SAT প্রোগ্রামটা রান করা হচ্ছে না বিবিধ কারণে। আমাদের এখানে যারা ছিলেন তারা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছেন। রাজনৈতিক পরিস্থিতির উন্নতির ফলে তাদের সামনে আরও অনেক অপরচুনিটি তৈরি হয়েছে। তো এই মুহূর্তে শুধু অনলাইনে আছেন? হ্যাঁ, আমাদের IELTS কোর্সটা শুধুমাত্র অনলাইনে অফার করা হচ্ছে। নোয়েটিক থেকে এখন পর্যন্ত IELTS এ সর্বোচ্চ স্কোর পেয়েছে কত? আমাদের একজন ছাত্র 8.5 পেয়েছে। 8 পেয়েছে অনেক স্টুডেন্ট। ওকে, আচ্ছা, আপনি রাজনীতিতে আসার কোনো চিন্তা ভাবনা আছে কিনা?
আপনি যেহেতু রাজনীতি নিয়ে প্রচুর লেখালেখি করেন। না, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা আমার নেই। আচ্ছা, ওকে। আপনাকে নিয়ে একটু কনফিউশন আছে আপনার ফ্যান বেজের মধ্যে। আপনি আসলে কোন পন্থী? আমি যদি মোটা দাগেই বলি, অনেকেই মনে করে আপনি ডানপন্থী মানুষ। আপনার ইসলামিক স্টাডিজে পড়াশোনা হোক বা নানান কারণেই আপনি ইসলাম নিয়েও লেখালেখি করেন, আপনার ইসলাম নিয়ে আপনার যথেষ্ট জানাশোনা আছে। আবার আপনি যখন ইসলামকে ক্রিটিক করেন, আপনার সেই ক্রিটিসিজমের জায়গা থেকে অনেকেই ভাবে আপনি কিছুটা বামপন্থী। একটু কি জানাবেন আপনি নিজেকে কোন পন্থী মনে করেন? এইটার উত্তর দিতে হলে আমাকে ওই যে ইসলামিক স্টাডিজ সম্পর্কে যে কথাগুলো বললাম সেখান থেকে আমাকে একটু বিল্ড করতে হবে। আমি একটু সংক্ষেপে জানতে চাই যে আসলে মানে কি আপনি নিজেকে কোনপন্থী মনে করেন? হ্যাঁ, ওই যেই কারণে ধরেন আপনার বাংলাদেশে ইসলামিক স্টাডিজ নিয়ে যে ধারণা বা ধারণার সংকটটা আছে, সেই একই কারণে এই যে বাম ডান নিয়ে যে কনফিউশন, ওটা একই জায়গা থেকে আসছে। আচ্ছা, তো আপনি বললেন এখানে প্রশ্নটা একটু প্রবলেমেটিক এই কারণে, আপনি বললেন যে আমি ইসলামকে ক্রিটিক করি। তো আমি ইসলামকে ক্রিটিক করি, এটা আমার কাছে অন্তত একটু আপত্তিকর। বিষয়টা হতে পারে যে ইসলাম নামে আমাদের সামনে যা হাজির আছে সেইটাকে ক্রিটিক করা। ওকে। মূলত আপনি দ্বন্দ্বটা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই যে ইসলাম বনাম অন ইসলাম না, বরঞ্চ ইসলামের একটা ইন্টারপ্রিটেশন বনাম ইসলামের আর একটা ইন্টারপ্রিটেশন। আচ্ছা। তো আবার প্রতিটা ইন্টারপ্রিটেশনে দাবি করে বা বেশিরভাগ সময় দাবি করতে চায় যে সেটাই একমাত্র ইন্টারপ্রিটেশন। তো ওইটাই একমাত্র ইন্টারপ্রিটেশন নাকি এটার একটা অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশন আছে, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব। আবার অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশনটা অনেক সময় দাবি করে যে সেটাই একমাত্র ইন্টারপ্রিটেশন, ওটা নিয়ে তখন আর একটা দ্বন্দ্ব হয়। তো এখন আপনার বাম ডানের যে বিষয়টা, দেখেন আপনি অলরেডি বাম ডান বিষয়টাকে ইসলাম প্রশ্নে রিডিউস করে ফেলেছেন। অর্থাৎ কেউ যদি ইসলামের প্রতি সহানুভূতিশীল হয় তাহলে সে ডানপন্থী, আর কেউ যদি ইসলামের প্রতি একটু বিরাগভাজন হয় তাহলে সে বামপন্থী। বাংলাদেশের পার্সপেক্টিভেতে মানে কনসেপ্টটা তো এমনই নাকি? এইটা হ্যাঁ, এক সেন্সে ঠিক যে বাংলাদেশে বিষয়টাকে এইভাবে ডেভেলপ করা হয়েছে। তো আমরা যখন বলি যে বাংলাদেশের পার্সপেক্টিভে এই বিষয়টা এরকম, অলরেডি কিন্তু আমরা পার্সপেক্টিভের প্রশ্নে চলে আসছি। তার মানে এটা অবজেক্টিভলি ঠিক না, এইটা পার্সপেক্টিভ অনুযায়ী ঠিক, একটা পার্টিকুলার পার্সপেক্টিভ অনুযায়ী। ওকে। তো তাহলে আমাদের দেখতে হবে এই পার্সপেক্টিভটা কিভাবে গ্রো করলো, এবং সেই পার্সপেক্টিভে যদি কোনো কনফিউশন হয় তাহলে সেটা কি আমার দায় নাকি ওই পার্সপেক্টিভের দায়। তো এখন আপনার কিভাবে এটাকে গ্রো করেছে, এই পার্সপেক্টিভটা কিভাবে গ্রো করেছে, আপনি দেখেন বামপন্থা নর্মালি আপনি যদি ওয়েস্টে যান, বামপন্থা মানে হচ্ছে একটা ইগালিটেরিয়ান একটা ইকোনমিক সিস্টেম, আপনার ওয়েলথের রিডিস্ট্রিবিউশন, আপনার আপওয়ার্ড সোশ্যাল মোবিলিটি থাকবে, এখানে হচ্ছে ইকোনমিক যে সাইডটা সেই সাইডে আপনার মানুষকে মুক্তি দেওয়া হবে, মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে। আর কালচারালি চিন্তা করলে সেখানে জাতিবাদ এই বিষয়গুলোকে যথাসম্ভব মিনিমাইজ করা হবে। বিভিন্ন আইডেন্টিটির মানুষ তারা যেন তাদের আইডেন্টিটি পরিচয়ের কারণে মার্জিনালাইজড না হয়, বা আইডেন্টিটি একজনের উপর আর একটা চাপিয়ে দেওয়ার যে প্রবণতা সেগুলো যেন না হয়, এই ধরনের একটা ধারণা নিয়ে মোটামুটি আপনার ওয়েস্টে আমরা লেফট বুঝি। রাইট বুঝি আমরা হচ্ছে মারাত্মক রকমের জাতীয়তাবাদী, আপনার জাতিবিদ্বেষ এখানে প্রবল, আপনার জাত্যাভিমান এখানে প্রবল, এখানে আপনার অর্থনৈতিক দিক থেকে এটা ম্যাসিভলি ইনএগালিটেরিয়ান। অর্থাৎ আপনার ধনী ধনী হতে থাকবে, গরিব গরিব হতে থাকবে, ট্যাক্সেশন তারা কমাইতে চাবে, আপনার ওয়েলথ রিডিস্ট্রিবিউশনের প্রশ্নে তারা খুবই কঠোর হবে, অর্থাৎ তারা সেটা পছন্দ করবে না। আপনার এইরকম একটা বিষয়, এইটাকে আমরা রাইট বুঝি। এখন বাংলাদেশে আমরা আসছি, তার আগে দেখেন এই যে ওয়েস্টে যে আমরা লেফট রাইটের যে বিষয়টা আমরা এখানে দেখলাম, এখানে ইসলাম প্রশ্ন কোথায়? ইসলাম প্রশ্ন নাই। আমরা এখানে বাংলাদেশে লেফট রাইট করছি, অনেক নিজেকে মার্কসিস্ট দাবি করছে, কিন্তু সেখানে মার্কসের কোনো চিন্তা নিয়ে তাদের কোনো পাবলিক ডিসকোর্সে কোনো বক্তব্য নাই, জনপরিসরে তাদের কোনো ধারণা নেই, বা সেই ধারণাটা থাকলেও সেটা তাদের মূল বক্তব্য না, ছড়িয়ে দেওয়ার কোনো তার মূল বক্তব্য হচ্ছে ইসলাম নিয়ে, ইসলামের পক্ষ বিপক্ষ এই তর্কটা। তো এইটার সাথে লেফট রাইটের সম্পর্ক কি, বা মার্কসের সম্পর্ক? ইভেন আপনার দেখেন মার্কসের সাথে বাওয়ারের একটা বিখ্যাত তর্ক আছে
একটা ওই তর্কটা এই সময় ছিল যে আপনার যখন অ্যান্টিসেমিটিজমের বারবারন্ত চলছে, তো মার্কস কিন্তু আবার তার ইহুদি একটা লিনিয়াজ আছে, তো সে সময় বলা হচ্ছিল যে অ্যান্টিসেমিটিজম এক অর্থে ভালো, যে অ্যাটলিস্ট অ্যান্টিসেমিটিজমের কারণে ইহুদিরা ধার্মিকতা থেকে বা ধর্ম নামক যেই অপ্রেসিভ যন্ত্রটা আছে সেটা থেকে বের হয়ে আসবে। মার্কসের সেটার একটা রিবাটাল আছে, সে খুব সুন্দর করে বুঝিয়েছে যে না, এইভাবে অ্যান্টিসেমিটিজমকে সেলিব্রেট করার কোনো যৌক্তিকতা নাই। অন্যদিকে বাংলাদেশের বামপন্থীরা, যারা নিজেদেরকে বামপন্থী বলে দাবি করে জোর গলায়, এক ধরনের কি বলে স্বঘোষিত বামপন্থী, আর কেউ সার্টিফিকেট দিক আর না দিক তারা নিজেদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে তারা বামপন্থী। তারা মোটা দাগি কি করেছে, তারা বলেছে হাসিনা যেমনি হোক, মাইরা হোক, পিটায় হোক, এই মুসলমানদেরকে যদি মুসলমানিত্ব থেকে বাইর করতে পারে তাহলে সেটাই লাভ। অর্থাৎ মার্কসের যেই চিন্তা সেটার আমরা এক্স্যাক্ট অপোজিট কর্মকাণ্ড বাংলাদেশের বামপন্থীদের মধ্যে দেখছি। আমি এর মধ্যে বলতে চাচ্ছি না যে মার্কস আপনার খুব ভালো, তার কোনো সমস্যা নাই, তারও বিভিন্ন ব্লাইন্ড স্পট আছে ওরিয়েন্টালিজম প্রসঙ্গে, ইসলাম প্রসঙ্গে, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনার মার্কস আপনার রিলিজিয়ন বা ইসলাম প্রসঙ্গে যতটুকু উদার হওয়ার সুযোগ রেখেছে সেটাও আমরা বাংলাদেশের সোকল্ড লেফটিস্টদের মধ্যে পাই না। আবার আপনি দেখেন ইসলাম প্রসঙ্গের আমরা কথা বলছি, গ্লোবালি ওয়ার অন টেররের বিরুদ্ধে আপনার জঙ্গি ট্যাগ দিয়ে, তারপর হচ্ছে মুসলমানিত্বকে প্রবলেমেটাইজ করে, মুসলমান দেখলেই তাকে জঙ্গি বলা, মুসলমান দেখলেই তাকে নানান ধরনের ইয়ে করা, মুসলমান দেখলেই তাকে মিসোজিনিস্ট বলা, বা হচ্ছে মুসলমান নারীদেরকে মুসলমান পুরুষদের হাত থেকে উদ্ধার করার যে ওয়েস্টার্ন হোয়াইট আপনার যে প্যাট্রিয়ার্কাল যে প্রজেক্ট, সেইটার বিরুদ্ধে অবস্থান আমরা যদি দেখি তাহলে এটা আমরা পাশ্চাত্যে দেখব লেফটিস্টদের অবস্থান। এক্স্যাক্টলি। তো আপনি বাংলাদেশে আসেন, কারা ওয়ার অন টেরর করেছে, কারা আপনার মুসলমানিত্বের সাথে জঙ্গি বা জঙ্গিবাদের সম্পর্ক খুঁজে পায়, কারা আপনার হচ্ছে এখানে মুসলমানিত্বের সাথে পুরুষতন্ত্র, মুসলমানিত্বের সাথে নারী বিদ্বেষ, মুসলমানিত্বের সাথে আরও নানান ধরনের অপরাধ প্রবণতা থেকে আরও নানান ধরনের সোশ্যাল ইভিলকে যুক্ত করেছে। উত্তর হচ্ছিল বামপন্থা। তাহলে এটা কিভাবে সম্ভব? আপনি আরও দেখেন, আপনি ইংল্যান্ডে যান, ইংল্যান্ডে জেরেমি করবিন আছে, এতদিন লেবার পার্টি নেতৃত্ব দিয়েছেন, উনি এখন আলাদা পার্টি করছেন। তো জেরেমি করবিনের স্লোগানটা কি? জেরেমি করবিনের একটা বিখ্যাত স্লোগান ছিল ফর দ্য মেনি নট দ্য ফিউ। অর্থাৎ বেশিরভাগ মানুষের জন্য, আমরা কেবল অল্প কয়েকজন মানুষের জন্য রাষ্ট্রকে নিয়োজিত করব না, তাদের জন্য রাজনীতি করব না, আমরা ফর দ্য মেনি পলিটিক্স করব। আপনি বাংলাদেশে ফর দ্য মেনি পলিটিক্স করেন, আপনি যদি এই সেম স্লোগান আপনি বাংলাদেশে বলেন যে ফর দ্য মেনি নট দ্য ফিউ, আপনি সাথে সাথে হয়ে যাবেন ফার রাইট, দক্ষিণপন্থী, উগ্রবাদী, জঙ্গিবাদী, হ্যাঁ, ইসলামপন্থী, হোয়াট নট। ঠিক আছে, আপনি আমেরিকাতে যান, ওখানে বা আপনি ইউকেতে যান, ওখানে আপনি দেখেন জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ন্যাশনালিস্ট হিস্ট্রি, এগুলো নিয়ে কারা লাফালাফি করছে, কারা সেগুলোকে অলঙ্ঘনীয় হিসাবে উপস্থাপন করছে? উত্তর হচ্ছে ডানপন্থী, উগ্র ডানপন্থীরা। যখন ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট হয়েছে তখন, এবং ইউরোপ জুড়ে ওই সামারে যখন বর্ণবাদ বিরোধী মুভমেন্ট হলো, শুধু ইউরোপ না, আমেরিকা, মানে পুরো ওয়েস্ট জুড়ে আপনার সকল বিভিন্ন ইতিহাস, ঐতিহাসিক যে মূর্তি ছিল সব ভেঙে ফেলা হলো। আচ্ছা। তারপর আপনার যে অ্যাথলিটরা ছিল, অ্যাথলিটরা হচ্ছে তারা হাঁটু গাড়লো, নিয়ে নিল, যখন আপনার মানে জাতীয় সঙ্গীত হচ্ছে তারা জাতীয় সঙ্গীত না গিয়ে তারা হচ্ছে হাঁটু গেড়ে বসে পড়লো প্রোটেস্ট হিসাবে। এই যে বিষয়গুলোকে, এইগুলোকে ওয়েস্টে চিত্রায়িত করা হয় লেফট উইং কর্মকাণ্ড হিসাবে। এখন আজকে আপনি যদি বাংলাদেশে বলেন যে আপনি জাতীয় সঙ্গীত পাল্টাইতে চান, বা জাতীয় পতাকাকে যেভাবে হচ্ছে আপনার কোরআন শরীফ বানায় ফেলা হয়েছে, বা আপনার এই ধরনের একটা বিষয় বানানো হয়েছে, আপনার একটা মানে স্যাক্রেড বিষয় আকারে উপস্থাপন করা হয়েছে, আপনি সেটা মানতে চান না, আপনি প্রতিবাদ করতে চান, তাহলে আপনি আবার বাংলাদেশ হয়ে যাচ্ছেন ডানপন্থী। এক্স্যাক্টলি। তো একইভাবে আপনি দেখেন, আপনার মূল কথাটা থেকে আমি আসলে যতটুকু বুঝতে পারছি সেটি হলো যে এই যে পন্থাটা, এটা কি আসলে দেশে দেশে ভ্যারি করে? আমি ওখানে যাচ্ছি, তার আগে দেখেন একইভাবে আপনার যখন হচ্ছে এই যে আগস্টের পর আমরা যেভাবে বিভিন্ন ফ্যাসিস্ট মূর্তি, তারপর হচ্ছে ন্যাশনালিস্ট হিস্ট্রির নামে, ন্যাশনালিস্ট হিস্ট্রি আকারে আমাদেরকে যে একটা পার্টিজান
হিস্ট্রি চাপিয়ে দেওয়া হয়েছে ইউনিভার্সাল আকারে, অর্থাৎ একজনের এক পক্ষের বক্তব্যকে আপনার সারা দুনিয়ার বক্তব্য সবার বক্তব্য হিসেবে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা যখন সেটাকে ভাঙতে শুরু করলাম, তারা বলা শুরু করলো যে ইতিহাসের উপর নাকি আক্রমণ হচ্ছে। অথচ আমি একটু আগে বলছিলাম আপনার ওয়েস্টে এটা কিন্তু লেফটিস্ট অ্যাক্টিভিজম হিসাবে আপনার পরিগণিত হবে। তো এখন এই যে আপনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম যে ট্যাগিং, বিভিন্ন রকম ক্যাটাগরাইজেশন, এইটা হচ্ছে কোনখানে কোন জিনিসটাকে কোন আকারে দেখানো হচ্ছে। ইভেন আপনার কলকাতাতে যান, আপনি যদি কালবেলা পড়েন সমরেশ মজুমদারের ট্রিলজি যেটা, সেখানে আপনি দেখেন নকশাল যারা করেছে তারা কিন্তু রবীন্দ্রনাথের ব্যাপারে এক্সট্রিমলি ক্রিটিক্যাল। কারণ রবীন্দ্রনাথ তো একজন হচ্ছে সামন্ত শ্রেণীর, সে তো হচ্ছে ফিউডাল লর্ড, সে শোষক শ্রেণীর প্রতিনিধিত্ব করে। তারা আপনার রবীন্দ্রনাথের ব্যাপারে মারাত্মক ক্রিটিক্যাল। কিন্তু আপনি বাংলাদেশে দেখেন, বাংলাদেশে আমরা দেখি রবীন্দ্রনাথের সবচেয়ে বড় অনুসারী, ভক্ত, অনুরাগী যারা হচ্ছে রবীন্দ্রনাথকে পূজা করছে, তারা নিজেদেরকে দাবি করছে তারা বামপন্থী। রীতিমতো একজন জমিদার যে আমাদেরকে শাসন করেছে, আমাদেরকে শোষণ করেছে, তার পক্ষে দাঁড়িয়ে তারা নিজেদেরকে বামপন্থী বলছে। তো এখন এই যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আপনি কিভাবে নিজেকে নামটা দিচ্ছেন আর কিভাবে সেই নামটাকে আপনি জনপ্রিয় করছেন, সবার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। খেয়াল করে দেখেন, ছাত্র জনতা আর মব, এটার মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাকচুয়ালি কি করলে ছাত্র জনতা হয় আর কি করলে মব হয়, এটার একটা উত্তর আপনার আছে। এটা নুসরাত চৌধুরী নামে একজন আছেন, তার একটা বই আছে ক্রাউড পলিটিক্স, এই টাইপের একটা প্যারাডক্স অফ ক্রাউড পলিটিক্স, এরকম একটা টাইটেলের বই। সেখানে উনি লিখেছেন আপনার যেই গোষ্ঠীটাকে পছন্দ হবে, যার আপনি পক্ষে, তার নাম আপনি দিবেন জনতা, বর্তমান বাস্তবতা ছাত্র জনতা। আর যেই গোষ্ঠীটাকে আপনার পছন্দ হবে না, ওইটাই মব, ওটা ছিল মব। আচ্ছা, ধরেন আপনি খুবই হাইলি আনপপুলার একটা কথা বলছেন, ফেসবুকে আপনাকে হাহা দিয়ে ভাষায় দিছে, আপনি বলবেন বট অ্যাটাক হয়েছে, হ্যাঁ, মব লালায় দেওয়া হয়েছে। ওকে, আপনি যে আনপপুলার কথা বলছেন সেটা কিন্তু বিষয় না। আচ্ছা, মানে কেন হাহা আসলো, হ্যাঁ এটা বট। আর যদি হচ্ছে ওখানে লাইভ দিয়ে ভেসে যায়, তাহলে হচ্ছে জনগণ এটাকে সমর্থন করেছে। আচ্ছা, তো বাম ডান জনগণ, তারপর মব, হ্যাঁ ছাত্র জনতা, এগুলো হচ্ছে আপনার সব নামকরণের বিষয়, ওই পার্সপেক্টিভের বিষয়। তো যারা আপনার বলছে যে তারা কনফিউজড, তারা আমাকে কোন ক্যাটাগরিতে ফেলবে সেটা বুঝতে পারছে না, তাদের প্রবলেমটা হচ্ছে তারা বুঝতে পারছে না যে তারা বিভিন্ন ফিক্সড ছক নিয়ে কাজ করছে, অপারেট করছে, এবং আমাকে ওই ছকের মধ্যে বাঁধতে চাচ্ছে, এবং যখন সেটাতে প্রবলেম হচ্ছে তারা তখন কনফিউজড হয়ে যাচ্ছে। অথচ তাদের উচিত ছিল তার আগে ছকগুলোকে প্রশ্ন করা যে ওই ছকগুলো কিভাবে হইলো। এই যে মব ট্যাগ দেওয়া হচ্ছে আর হচ্ছে ছাত্র জনতা ট্যাগ দেওয়া হচ্ছে, বললেই তো হবে না যে আমি ছাত্র জনতার পক্ষের মবের বিপক্ষে। কিভাবে কোন জিনিসটা মব হয় আর কিভাবে কোন জিনিসটা ছাত্র জনতা হয়, এই যে পলিটিক্সটা, এইটাকে নিয়ে তারা যদি প্রশ্ন করতো তাহলে কিন্তু তাদের এক্স্যাক্টলি ইশাক ভাই, আপনি নিজে ডানপন্থী না বামপন্থী সেটিকে আপনি সহজে উত্তর না দিয়ে আপনি বরং পন্থাটাকেই প্রশ্ন করতে বলছেন আপনার সমর্থকদের। নিশ্চয়ই আপনার সমর্থকরা পন্থাকে ডিফাইন করবেন এবং তারপরেই তারা আবারও জানতে চাইবেন যে আপনি আসলে কোন পন্থী। আমি একটু জানতে চাই, আপনি সকল বাস্তবতা বা সকল অনুষঙ্গের মাঝেই শাহবাগ এবং শাপলাকে কিভাবে টেনে আনেন? আপনি যেমনটি এইমাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ নিয়ে যখন কথা হচ্ছে সেখানে আপনি শাহবাগ এবং শাপলাকে টেনে এনেছেন, বাংলাদেশের সকল ঘটনার সাথে আপনি শাহবাগের সম্পর্ক কিভাবে খুঁজে পান? না, আপনার শাপলা এবং শাহবাগ এইটা হচ্ছে বাংলাদেশের গ্রামসিয়ান পরিভাষায় বলতে গেলে অর্গানিক ক্রাইসিস। আগস্টের পর অনেক কিছুই ইরিলেভেন্ট হয়ে গেছে, অর্থাৎ জুলাই বিপ্লবের পর অনেক কিছুই ইরিলেভেন্ট হয়ে গেছে, অনেক থিসিস আমাদের নতুন করে পর্যালোচনা করতে হচ্ছে। শাপলা শাহবাগ দ্বন্দ্বটাকেও আমাদেরকে খানিকটা পর্যালোচনা করতে হয়েছে। কিন্তু দেখেন, ইভেন আওয়ামী লীগ বিএনপি দ্বন্দ্বের ইকুয়েশনে অনেক চেঞ্জ এসেছে। আচ্ছা, জামাতের রাজনীতি নিয়ে অনেক চেঞ্জ এসেছে, অনেক কিছু নিয়ে অনেক চেঞ্জ এসেছে, কিন্তু একটা দ্বন্দ্ব স্টিল টিকে আছে। আচ্ছা, সেটা ছিল শাপলা শাহবাগ। তো আমাদের সবখানে তো শাপলা শাহবাগ এই জিনিসটা আলটিমেটলি আমাদের খুঁজে পাওয়ার কোনো বিষয় না। আপনি দাড়ি রেখে কোথাও চাকরি করতে পারবেন কিনা, বা সেই চাকরি করার কন্ডিশনটা কিরকম হবে, অর্থাৎ আপনি চাকরির বিনিময়ে আপনাকে সারাক্ষণ কৃতজ্ঞ থাকতে হবে, নাকি
আর 10 জন যেভাবে চাকরি করে প্রতিবাদী হতে পারে, তার যখন যেটা মন চায় সেটা সে বলতে পারে, যেটার প্রতিবাদ করার কথা সেটা করতে পারে, নাকি আপনি হচ্ছে আপনাকে চাকরি দিয়েছে এই জন্য আজীবন আপনাকে কৃতজ্ঞ হয়ে থাকতে হচ্ছে গভর্নমেন্টের প্রতি? সেটা গভর্নমেন্টের প্রতি হতে পারে, কর্পোরেট কোনো প্রতিষ্ঠান হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। ওকে, তো এই সামান্য প্রশ্নটা এখানেও তো আপনার শাপলা শাহবাগ দ্বন্দ্ব হাজির আছে। আচ্ছা, বা আপনি চিন্তা করেন রাস্তাঘাটে বা এই যে ডাকসুতে, ডাকসু ইলেকশন চলছে। আচ্ছা আচ্ছা, মানে চাকরিতে শাহবাগ এবং শাপলা কিভাবে আসলো? আপনার দাড়ি টুপি আছে, হ্যাঁ, আপনার দাড়ি টুপি আছে, দাড়ি টুপি নিয়ে আপনি চাকরি পাবেন কিনা, হ্যাঁ, আপনার সেটা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে, ভাইভাতে হতে পারে, আবার কর্পোরেট সেক্টর, প্রাইভেট সেক্টরে হইতে পারে। চাকরি পাওয়ার পর আপনি আর 10 জন চাকুরের মতন সমান সুযোগ সুবিধা, সেলফ স্টিম নিয়ে, কনফিডেন্স নিয়ে আপনি সোসাইটিতে এবং অফিসে ওয়ার্ক করতে পারবেন কিনা, নাকি আপনাকে দাড়ি টুপির কারণে অনেক সময় চিন্তা করতে হবে যে না, আমার যেহেতু দাড়ি টুপি আছে তাই এই কথাটা আমি বলতে পারবো না। আচ্ছা, প্রবাবলি হ্যাঁ, এই কথাটা যদি আমি কোনো একটু সেকুলার টাইপের কাউকে দিয়ে বলাই তাহলে সমাজ একটু বেশি গ্রহণযোগ্যতা পাবে। তো তাহলে সেখানেও তো আপনার শাপলা শাহবাগ উপস্থিত। আপনার টিপ পরা একটা মেয়ে হেনস্থা হলে সেটা নিয়ে আমাদের বেশি সমাজে সাইকিতে এটা বেশি আঘাতপ্রাপ্ত হবে, নাকি বোরখা পরা কোনো মেয়ে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমাদের সমাজের সিভিল সোসাইটিতে সেটার আপনার এক ধরনের টিপ পরা মেয়েটা, তো এইটা খেয়াল তো আপনার শাপলা শাহবাগ উপস্থিত। আমি কয়েকদিন আগে একটা করছিলাম, ধরেন আপনার সংখ্যালঘু নিয়ে আমরা কথা বলছি। সংখ্যালঘু নিয়ে কথা বলার সময় আমরা বলছি হিন্দু ধর্মীয় সংখ্যালঘু যারা আছে, তারপর নৃতাত্ত্বিক যারা সংখ্যালঘু আছে সেখানে নিয়ে আমরা সংখ্যালঘুর অধিকার, তারপর সংখ্যালঘুর স্বায়ত্তশাসন, তারপর মায়ের ভাষায় শিক্ষা, আপনার পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা যেন নিজের ভাষায়, মায়ের ভাষায় যেন শিক্ষা লাভ করে, সে সকল অধিকার নিয়ে আমরা অনেক উচ্চকিত। অথচ আমাদের পার্লামেন্টের সামনেই, আমাদের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেই একটা বিরাট রিফিউজি ক্যাম্প আছে। আচ্ছা, যাদেরকে 55 বছর আগে গণহত্যা করা হয়েছে, গণহত্যা করে রেফিউজি ক্যাম্পে রাখা হয়েছে। সেখানে কোনো সংখ্যালঘুর অধিকারের প্রশ্ন আসে না, তাদের মায়ের ভাষায় শিক্ষা তো বলাই যায় না, কারণ আবার উর্দু ভাষা। ঠিক আছে, আপনি তাদের স্বায়ত্তশাসন তো দূরের কথা, তাদের সাধারণ যে হিউম্যান রাইটস, একদম বেসিক ইনএলিনেবল যে হিউম্যান রাইটসগুলো আছে সেগুলোর জন্য আপনি সিভিল সোসাইটিতে কোনো ডিসকোর্স করতে পারবেন না। আপনি যদি একজন হিন্দুকে মালু বলে গালি দেন, সেটা একটা সংখ্যালঘু নির্যাতনের একটা বিষয়। এখানে আপনার গণহত্যার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে কিনা এই আলোচনাটা আসবে, কারণ গণহত্যা তো একটা লম্বা প্রসেস। এর শুরুটা হয় কিন্তু সামান্য একটা বিষয় থেকে, ঠিক আছে? কিন্তু আপনি কাউকে রোহিঙ্গা বলে গালি দেন, কাউকে বিহারি বলে গালি দেন, আপনার কাছে মনেই হবে না যে আপনি একটা রেসিজম করছেন। তো এখানেও তো শাপলা শাহবাগ আছে। আপনার 71-এ চাকমারা তারা পাকিস্তানের পক্ষ নিয়েছে, কারণ 1 নম্বর তারা মনে করেছে যে পাকিস্তান আসলে যুদ্ধে জিতবে, তো যারা যুদ্ধে জিতে যাবে তাদের সাথে থাকাটাই লাভজনক। আর একটা কারণ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ তো তাদের পক্ষে না, বাঙালি জাতীয়তাবাদ তো তাদের জন্য ক্ষতিকর। এই যে আমার সোনার বাংলা, এই গানে তো তারা নিজেদেরকে খুঁজে পায় না। এই কারণে তারা বাঙালি জাতীয়তাবাদের প্রতি একটা হোস্টিলিটি ছিল। এই কারণে চাকমা, রাজা, আরও বেশ কিছু আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা পাকিস্তানের পক্ষ নিয়েছে। তাদের যে রাজাকার বাহিনীতে সেখানে তারা করেছে, এনরোল করেছে। আপনি যদি দলিলপত্রগুলো পড়েন সে সময়কার, তাহলে দেখবেন যে মুক্তিবাহিনী তারা পাঞ্জাবি, রাজাকার, চাকমা, এইরকম মিজো, এইরকম পরিচয়গুলোকে সিনোনিম আকারে ব্যবহার করছে। অর্থাৎ কখনো রাজাকার লিখছে, কখনো চাকমা লিখছে, তাই? হ্যাঁ, কিন্তু এবং এই যে চাকমা রাজাকাররা তারা মুক্তিবাহিনীর সাথে যুদ্ধ করেছে, বহু মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে। এখানে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের থেকে শুরু করে বীরুত্তম আফতাবুল কাদের ক্যাপ্টেন, তাদেরই আছে। জিয়াউর রহমানকে তারা পাহাড় থেকে তাড়িয়ে দিয়ে ভারতের ত্রিপুরাতে পাঠিয়ে দিয়েছে। জিয়াউর রহমান তো ওখানে ছিলেন। এবং এই ক্ষুদ্র নৃগোষ্ঠীরাই মধ্যে যারা রাজাকার ছিল, এই রাজাকাররাই পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করে। সেই ট্রেনিং এবং সেই অস্ত্র দিয়ে ওই লোকগুলো, অর্থাৎ বর্তমানে আমরা পাহাড়ে যে ইনসার্জেন্সি দেখছি, বিভিন্ন টেরোরিস্ট গ্রুপগুলো দেখছি, এরা ডাইরেক্টলি পূর্ব পাকিস্তানের রাজাকার বাহিনীর কন্টিনিউয়েশন।
কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাপারটা কি এমন যে শাহবাগ এবং শাপলা যদিও 2013 সালে হয়েছে, বাট এটির ক্ষেত্র অথবা এটির যে উৎস সেটি আসলে প্রাগৈতিহাসিক আমল থেকে চলে আসছে? প্রাগৈতিহাসিক বলবো না, কিন্তু আপনি দেখেন এই যে মুসলমানিত্বকে প্রবলেমেটাইজ করা, খেয়াল করে দেখেন আপনার বিষয়টা কীরকম। সমতলে আমাদেরকে শুনতে হয় যে আপনি আগে বাঙালি না আগে মুসলমান। হ্যাঁ, ঠিক আছে, এবং আমরা তখন নিজেদেরকে বাঙালি প্রমাণ করার চেষ্টা করি, বা আমরা আসলে নিজেদেরকে ডিফেন্ড করার চেষ্টা করি যে মুসলমান হওয়াটাও আসলে খারাপ না, বা মুসলমানের সাথে বাঙালি পরিচয়ের কোনো সংঘাত নাই। যারা আমাদেরকে সমতলে তোরা বাঙালি হওয়া বলে গালি দেয় এবং আগে বাঙালি না আগে মুসলমান এই প্রশ্ন করে, এরাই পাহাড়ে আমাদেরকে বাঙালি বলে মারে। সমতলে আমরা বাঙালি না আমরা মুসলমান, পাহাড়ে আমরা বাঙালি। আচ্ছা, সমতলে তারা আপনার বাঙালির সাথে মুসলমানদের ফুটবল খেলা খেলে, আর পাহাড়ে তারা বাঙালি বলে আমাদেরকে কিডন্যাপ করে, রেপ করে, গণহত্যা করে, টেরোরিস্ট অ্যাক্টিভিটিস চালায় আমাদের এগেনস্টে। তো বাঙালির সাথে অবাঙালির দ্বন্দ্ব না, আপনার বিষয়টা হচ্ছে দেখেন একটা সময় প্রতিক্রিয়াশীল নামে আপনার পাকিস্তান পিরিয়ডে বা প্রি পাকিস্তান পিরিয়ডে, কলোনিয়াল পিরিয়ডে প্রতিক্রিয়াশীল ট্যাগ দেওয়া হইতো, একটু যাকে একটু বেশি বেশি মুসলমান মনে হইতো। তারপর প্রতিক্রিয়াশীল এটা চলে গেল, তারপর আসলো আপনার ধার্মিক, হ্যাঁ অতি ধার্মিক, তারপর আসলো মৌলবাদী, তারপর আপনার আসলো জঙ্গি। তো এক এক সময় তারা এক এক ট্যাগ, বর্তমানে আসছে হচ্ছে ফার রাইট আর মব, তো এক এক সময় এক এক ট্যাগ তারা ব্যবহার করছে। কিন্তু এই যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা তো আছে, জাস্ট তার রূপ বদলাচ্ছে। রাইট, হ্যাঁ, ওই একই কারণে দেখেন আপনার তারা রাজাকার হওয়া সত্ত্বেও তারা মুক্তিযুদ্ধের চেতনায় চলে যেতে পারছে। তারা সরাসরি রাজাকারদের উত্তরসূরি হওয়ার পরে সেই অস্ত্র ধরে তারা ইয়ে করার পরও তারা হচ্ছে মুক্তিযুদ্ধে দাখিল হয়ে গেছে। বাঙালি জাতীয়তাবাদ আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না, অন্য কাউকে অ্যাকসেপ্ট করবে না, আমরা বাংলা বলি, তারপরও কিন্তু তারা ঠিকই এই যে পাহাড়ের নৃতাত্ত্বিক যে গোষ্ঠীগুলোর মধ্যে যে সকল এক্সট্রিমিস্ট টেরোরিস্ট ফ্যাকশনগুলো আছে তাদেরকে আবার বাঙালি জাতীয়তাবাদী যে পলিটিক্স সেখানে তারা দাখিল করে ফেলেছে, এবং ওখানে তারা বাঙালির সাথে তাদেরকে, বাঙালির এগেনস্টে তাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করছে। তো এটা হচ্ছে আপনার ডিসকার্সিভ পলিটিক্স। কখনো আপনি বাঙালি, কখনো আপনি মুসলমান, কখনো আপনি মব, কখনো আপনি ডান। আচ্ছা, একটু কি আমাদেরকে বলবেন আপনার এই যে ক্রিটিসিজম বিভিন্ন বিষয় নিয়ে, সমসাময়িক, কন্টেম্পোরারি, এটি ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল ইস্যুস নিয়ে, আপনার এই ক্রিটিসিজমগুলোর এগেনস্টে আপনি কি পরিমাণ অল্টারনেটিভ প্রপোজাল আপনি দিয়ে থাকেন? অল্টারনেটিভ প্রপোজাল কি? অল্টারনেটিভ প্রপোজালটা হচ্ছে সব কিছু আপনার ক্ষমতা হেজিমনি নির্ধারণ করছে। সত্য কি, এটার অনেক ধরনের আনসার আছে, এক এক ধরনের সত্য এক একজন এক এক রকম বলবে। খ্রিস্টানদের কাছে সত্য একটা, মুসলমানদের কাছে সত্য একটা, সেকুলারদের কাছে সত্য একটা, অসেকুলারদের কাছে সত্য একটা, শাপলার কাছে সত্য একটা, শাহবাগের কাছে সত্য একটা, হাজার রকম মানুষের কাছে হাজার রকম সত্য। আলটিমেটলি সেটাই সত্য হবে যেইটা হেজিমনিক। আচ্ছা, তাহলে আপনার এই যে হেজিমনি অর্থাৎ ক্ষমতা, সেটা সেটেল করছে যে আসলে কোনটা সত্য আর আসলে কোনটা সত্য না। আপনার 2013 সালে কি শাপলা ম্যাসাকার হয়নি? আমরা কি তখন মানে শাপলা ম্যাসার কি 2024-এর পর হয়েছে নাকি? কিন্তু 2024-এর পর আপনার বিভিন্ন সমাজের বিভিন্ন অংশ তারা এটাকে স্বীকৃতি দিচ্ছে। তো এই স্বীকৃতিটা কিভাবে আসলো? ম্যাসাকারটা তো আপনার যখন হওয়ার তখনই হয়েছে, কিন্তু স্বীকৃতিটা আসছে ক্ষমতার ভরকেন্দ্রে পরিবর্তনের মাধ্যমে, ক্ষমতা কাঠামোতে পরিবর্তনের মাধ্যমে। তো আপনি যদি অল্টারনেটিভ খোঁজেন, এটা আপনি সারাদিন চিল্লাফাল্লা করে কিছু করতে পারবেন না, আবার চিল্লাফাল্লা না করেও যে কিছু হবে তা না। ব্যাপারটা হচ্ছে এই বিষয়টা আমরা কি শুধু মানে ক্রিটিসিজম করে যাব, অল্টারনেটিভটা আসলে কোত্থেকে আসবে? তাহলে ক্রিটিসিজমটা আপনার ক্ষমতা কাঠামোর যদি অংশ হয়, অর্থাৎ ক্ষমতা কাঠামোতে পরিবর্তন আনার জন্য একটা পার্ট হিসাবে যদি ক্রিটিসিজমকে মার্শাল করা হয়, তাহলে সেই ক্রিটিসিজমটা ইম্পর্টেন্ট। বাট আমি হচ্ছে একটা অচেনা জায়গায় তারপর ফেক আইডি দিয়ে বা হচ্ছে টয়লেটের টিস্যু পেপারে আমি ক্রিটিসিজম করে রাখলাম, আর মনে করলাম যে একদিন হচ্ছে সত্যই মানুষ সবাই এমনি তো জানবে, সত্য সমাগত, মিথ্যা পরাজিত, এই টাইপের একটা চিন্তা ভাবনা দিয়ে অটোমেটিক সত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমার এটার জন্য কোনো কাজ করার দরকার নাই, তাহলে ওটা হবে না। তো সত্য, আমি যেটাকে সত্য বলে মনে করি, তো সেইটার জন্য আমাদেরকে কাজ করতে হবে, সেইটার জন্য আমাদেরকে দেখতে হবে ক্ষমতার ভর কেন্দ্রগুলো কি কি, সেখানে আমাদেরকে এফোর্ট দিতে হবে। আচ্ছা, আমি একটু ব্যক্তি জীবনে আসতে চাই আপনার। আপনি ব্যক্তিগত
জীবনে রাফি সালমান রিফাত বাংলাদেশের যিনি চিফ কোঅর্ডিনেটর, তার সাথে আপনার একটি ভালো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এটি নিয়ে আপনার ফ্যান বেজের মাঝেও একটা বেশ নেগেটিভ ইমপ্রেশন আছে। আপনি একটু কি বলবেন তার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা কিভাবে? আচ্ছা, তার আগে আমাকে বলেন যে কীরকম নেগেটিভ ইমপ্রেশন। সেটি দেখা যায় আপনি বিভিন্ন সময়ে জামাত এবং শিবির নিয়ে আপনার যে বিদ্বেষী মনোভাব, এবং রাফি সালমান রিফাত যেহেতু ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, তার সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও আপনি যেভাবে জামাত এবং শিবির বিদ্বেষী মনোভাব পোষণ করেন, এই কারণেই দেখা যায় যে একটি ব্যাপক নেগেটিভ ইমপ্রেশন আছে। বিদ্বেষী মনোভাব কি? বিদ্বেষী মনোভাব আপনি প্রায়শ দেখা যায় বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে চুমু শফিক নামে সম্বোধন করেন, অথচ আমরা আপনার ফেসবুকেও দেখি যে আপনি অ্যালার্জেটিক টু বুলশিট নামে আপনি একটি বায়ো প্রতিস্থাপন করেছেন, কিন্তু আপনি কিন্তু নিজেই বিভিন্ন জায়গায় এই ধরনের বুলশিটগুলো লিখছেন কিংবা উপস্থাপন করছেন। কোনটা বুলশিট আপনি বলতে পারেন, আমার কাছে তো মনে হচ্ছে না। আপনি এটাকে কিভাবে, আপনি তো আমার উপর চাপিয়ে দিতে পারেন না যে বুলশিট কোনটা। আপনি যখন চুমু শফিক বলছেন একজন আমাদের দেশের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিককে, তখন এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন? তো আমি তো মুজিবকে মুজিব বলছি, হাসিনাকে আরো অনেক ধরনের নাম দেওয়া হচ্ছে, তো এখানে শফিক একজন রাজনীতিবিদ, তো তাকে তো আপনার এক একজন এক এক নাম। ডাক্তার শফিককে শেখ হাসিনার সাথে কোন অ্যাঙ্গেল থেকে মেলাচ্ছেন? আচ্ছা, শফিককে তাহলে হাসিনার সাথে মিলাইলাম না, মোদির সাথে মিলাইলাম। আচ্ছা, মোদিও না, নেহরুর সাথে মিলাইলাম, সে তো একজন টাওয়ারিং ফিগার সাউথ এশিয়ান হিস্ট্রিতে। তো নেহরুকে এক একজন এক এক নাম দিচ্ছে না, আমরা শফিককে আমরা শুধু চুমু শফিক কেন বলবো? আমরা তার নামে তো ব্যঙ্গচিত্র আঁকবো। তারেক জিয়ার নামে ব্যঙ্গচিত্র আঁকা হচ্ছে না, খালেদা জিয়ার নামে আঁকা হয় নাই। আমরা জিয়াউর রহমানকে জিয়া বলছি না, জিয়াকে কত ধরনের কতজন নাম দিচ্ছে। জামাতের শিবিরের অনেক লোক তো তারা তো 1 2 3 4 অমুক তুমুকের অনেক কিছু মার, এই ধরনের বিভিন্ন স্লোগান দিয়েছে। চুমু শফিককে চুমু শফিক বলা যাবে না কেন তাহলে? মানে চুমু শফিককে তো আপনি চুমু শফিকই বলবেন, কিন্তু ডাক্তার শফিককে কেন চুমু শফিক বলছেন? যেই কারণে তারা তারেক জিয়ার নামে ব্যঙ্গচিত্র করতে পারছে, খালেদা জিয়া। আপনি ব্যঙ্গচিত্র করেন? হ্যাঁ, তো এটা ব্যঙ্গচিত্র আর এটা হচ্ছে ব্যঙ্গ। ব্যঙ্গচিত্র ঠিক আছে আপনার, কিন্তু ব্যঙ্গ ঠিক নেই। আপনি যদি ব্যঙ্গতে একমত হতে না পারেন তাহলে চিত্রে যাবেন কিভাবে? আচ্ছা, কিন্তু এইভাবে কেন ব্যঙ্গ করছেন? যেভাবে ব্যঙ্গ করার ফলে আমাদের সোশ্যাল পার্সপেক্টিভে যে ফেনোমেনার উপর দাঁড়িয়ে আছে, না এরকম সোশ্যাল পার্সপেক্টিভে এরকম কোনো প্রবলেম নাই। এটা জামাতি মস্তত্বে প্রবলেম হতে পারে, অথচ সেই একই জামাতি লোকরা তারা তারেককে গালিগালাজ করছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। যেমন তা বললাম তো, তারা স্লোগান দিচ্ছে না 1 2 3 4 তারেক জিয়ার পক্ষে, তারা স্লোগান দিচ্ছে না। তো তাহলে তারা কেন শফিককে চুমু শফিক হিসেবে নিতে পারবে না? আচ্ছা, আপনি মানে ওভারঅল মোটা দাগে আপনি কেন শিবিরের প্রতি এত বেশি সমালোচনা প্রবণ? আমি তো পৃথিবীর অনেক কিছু ব্যাপারে সমালোচনা প্রবণ। শিবিরের প্রতি বেশি কেন? বেশি এটা আপনি মাপলেন কিভাবে কোয়ান্টিফাই করলেন? আপনার ফেসবুক স্ট্যাটাসে যদি এরকম তো আরো অনেক কিছু আছে যার ব্যাপারে আমি সব সময় সমালোচনা করছি। আপনি সারাদিনই সাদিক কায়েম, ফরহাদ কিংবা শিবির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এদের বিরুদ্ধে আপনার যে পরিমাণ সমালোচনা দেখা যায়, তাতে বোঝা যায় যে আপনি সারাক্ষণ শুধু শিবিরের বিরোধিতা নিয়ে পড়ে থাকেন। একজন শাহবাগী এসে বললো আমি সারাক্ষণ শাহবাগের সমালোচনা করছি। বিএনপির অনেকের সাথে কথা হয়েছে, সে বলছে আমি সারাক্ষণ নাকি বিএনপির সমালোচনা করি। তো আপনার কাজটা কি আসলে শুধু সমালোচনা করা? আপনার একজন যে ক্রিটিক, যার হচ্ছে রুটি রুজি হচ্ছে ক্রিটিক করা, তো তার কাছে আপনি আর কি চান? মানে আপনি এই ক্রিটিক করেই আপনার রুটি রুজি চলছে? হ্যাঁ, একজন একাডেমিকের কাজ কি? সে তো বিশ্লেষণ করবে, তো সেখানে তো বিশ্লেষণ করা, এটাই তো সমালোচনা। এটার জন্য আমাকে পে করা হবে। আপনি এই সমালোচনা করার মাধ্যমে কোথা থেকে পেইড হচ্ছেন? আমি যখন ইউনিভার্সিটিগুলোতে করি, তো সেখানে তো আমাকে সেটার জন্য করা হয় যে আমাকে বিভিন্ন সোশ্যাল টেক্সট অ্যানালাইসিস করতে হবে, সেখানে কার কি ভুল, কার কোথায় কি সমস্যা, কোথায় কি সম্ভাবনা, সেগুলো আমাকে দেখতে হবে। তো এটার জন্য আমাকে স্কলারশিপ দিবে, এটার জন্য আমাকে স্টাইপেন্ড দিবে, এটাই তো স্বাভাবিক। সাদিক কায়েমের কিংবা ফরহাদের বিরুদ্ধে বলে আপনি এখন পর্যন্ত কত টাকা পেয়েছেন তাহলে? সাদিকের বিরুদ্ধে, ফরহাদের বিরুদ্ধে বলার জন্য আমাকে সোসাইটির বিভিন্ন বিষয় নিয়ে আমাকে বলার জন্য আমাকে রাখা হবে। তো আপনি যে অ্যানালিস্টকে আপনি কেন রাখেন? অ্যানালিস্টকে রাখবেন সেই তো আপনার হচ্ছে সারাক্ষণ করবে, আপনার কি আপনার সারাক্ষণ তারিফ করার জন্য, আপনার চাটুকারিতা করার জন্য তো আপনি কোনো অ্যানালিস্টকে রাখবেন না। আপনি কাউকে তো আপনি যখন যদি কাউকে পিএইচডি করতে ধরেন, আপনার পিএইচডি করার জন্য স্কলারশিপ দিচ্ছে, তাকে তো প্রশংসা করে, সে তো পিএইচডি সন্দর্ভে সে তো প্রশংসা করবে না। আচ্ছা, সাদিক ফরহাদের বিরুদ্ধে আপনি যদি বলেন আমি সাদিক ফরহাদের সমালোচনা করেছি, হ্যাঁ, সমালোচনার মধ্যে একটা পার্ট হচ্ছে আলোচনাও তো আছে।
তো সেই আলোচনার পার্ট এখন আরেকজন এসে আমাকে বলবে, এক শাহবাগী এসে বলবে আমি তো সাদিক ফরহাদের অন্ধভক্ত, সারাক্ষণ শুধু তাদেরকে হাইপে তুলেছি, তাদেরকে এই করেছি সেই করেছি, অনেক প্রশংসা করেছি। মানে শাহবাগীদের এই আশঙ্কার কারণেই আপনি হচ্ছে সারাক্ষণ শুধু সমালোচনা না, করতে এটা থাকেন। আমি বলছি এটা আপনার পার্সপেক্টিভের ব্যাপার, আপনি সেটাকে চাপিয়ে দিতে চাচ্ছেন যে আমি বিদ্বেষী। আমি বিদ্বেষের কি কাজটা করলাম? সমালোচনা করা তো বিদ্বেষ না। আচ্ছা, কিন্তু সেই সমালোচনা যদি সঠিক ভাষায় বা শালীন ভাষায় যদি না হয়, তারেক জিয়া সমালোচনা করা যাবে, কিন্তু চুমু শফিককে চুমু শফিক বলা যাবে না। আমরা বলছি না যে আপনি সমালোচনা করবেন না, কিন্তু সেই সমালোচনার যখন ভাষা সৌন্দর্য কি হবে সেটা আপনি ঠিক করে দিবেন। আপনি শালীন ভাষায় করেন, মানে তারেক জিয়ার নামে অশালীন স্লোগান, ওটা কোনো সমস্যা না। আমি বলছি না ওটা মানে সমস্যা না, কিন্তু আমি যখন আমি লোকজন তো সেটা হরহামেশা করতেছে। সেটা করুক, আপনি নিজে তো তারেক জিয়ার নামে 1 2 3 4 বলছেন না। হ্যাঁ, কিন্তু আপনি ডাক্তার শফিকের বিরুদ্ধে তো, তারেক জিয়া যদি চুমু শফিকের মতন কর্মকাণ্ড করে, আমি তাহলে চুমু তারেকও বলবো। সেটা আগে সে করতে দেন, তাকে তো করতে হবে, সে তো করে নাই। যে চুমু শফিকের মতন কার্যক্রম করেছে, আপনি আমাকে বলেন একটা বাচ্চার তার ঠোঁটে আপনি চুমু দিবেন কি জন্য? এইটাকে নিয়ে তারপর আলবটর তারা ছড়িয়েছে এটাকে নাকি এডিটেড, অথচ ভিডিও আছে, দেখা যাচ্ছে এটা কোনো স্টিল ইমেজ না, আপনার ন্যাশনাল টেলিভিশনে আসছে। যদি এটা এডিটেড হয় তো তারা যদি বলে এটা এআই দিয়ে বানানো হয়েছে, তাহলে এই যে ন্যাশনাল টেলিভিশন যারা ইউটিউবে বিভিন্ন আপলোড করে রেখেছে, স্টিল দেখা যাচ্ছে, তারা তাদের নামে মামলা করুক। এডিটেড ছবি, এডিটেড ভিডিও ফুটেজ তারা প্রচার করেছে, অনলাইনে তারা চালাই দিছে, তাদের এগেনস্টে অনেক সময় চালাই দেওয়া হয়, তারাও চালাই দিছে যে না চুমু শফিক আসলে চুমু দেয় নাই। না দেখেন, এটা হতে পারে তিনি হয়তো তার মুখের অন্য কোনো পার্টসেই হয়তো তিনি তাকে আদর করতে চেয়েছিলেন, এটা হতে পারে, বাট সেটা সেজন্য সে তো ভুল স্বীকার করে নাই, সে তো ক্ষমা চায় নাই। বরঞ্চ অনেকে কোরআন হাদিস টেনে এনেও এটাকে জাস্টিফাই করার, তারপর হচ্ছে ইসলামী রীতি এরকম সেকুলার দৃষ্টিভঙ্গি দিয়ে ইসলামিক রীতিকে জাস্ট করা যাবে না, এই ধরনের অনেক রকম জাস্টিফিকেশন আমরা শুনেছি। এই ধরনের অসভ্যতা তো আমরা পছন্দ করি না। এবং জামাতের আরও অনেক ধরনের কিছু কালচার আছে, দেখা হলে গায়ে হাত বুলানো, তারপরে যে বোতাম আটকে দেওয়া, চুল আশ্রয় দেওয়া, এই জিনিসগুলোকে আপনার ধরেন মানুষজন, আমরা তো বলি যে কোনো আঙ্কেল যে গ্রাম থেকে আসছে সে অনেক টাচি, বলে যে আঙ্কেলটা তো টাচি কেন, সারাক্ষণ এই যে ছোঁয়াছুঁই, তো এই জিনিসটা আমাদের কাছে ভালো লাগে না, এই কালচারটাকে আমরা পছন্দ করি না, এটাকে আমরা অপসংস্কৃতি মনে করি। আপনার কাছে কালচার হইতে পারে, আমার কাছে এটা অপসংস্কৃতি। এটা আপনার কাছে অপসংস্কৃতি হতে পারে, ভালো হতে পারে। হ্যাঁ, আপনি এই যে যেমনটি বললেন যে আপনার কাছে যেমনটি বললেন যে গায়ে হাত বুলিয়ে দেওয়া, এটা আপনার কাছে অপছন্দনীয়, কিন্তু আরেকজনের কাছে তো সেটি পছন্দনীয় হতে পারে। এক্স্যাক্টলি, সে যেমন পছন্দ করতে পারে আমিও পছন্দ করতে পারি, কিন্তু সেটাকে আপনি যখন ক্রিটিক করবেন সেটাকে তো একটা শালীন ভাষায় করতে হবে না। সে যেমন গায়ে হাত দেওয়াটাকে সে যেমন পছন্দ করে, আমিও তেমন চুমু শফিককে চুমু শফিক বলাটা পছন্দ করি। তো এবং সে যেমন হচ্ছে আমার বিষয়টাকে অশালীন মনে করে, আমিও তার গায়ে হাত দেওয়াটাকে অশালীন মনে করি। আচ্ছা, আমি তাহলে একটু আপনার এই যে সমসাময়িক বিষয় নিয়ে আপনি যেভাবে আসলে আলোচনা করেন বা আপনি ক্রিটিক করেন, তার মধ্য দিয়ে আপনি তো আপনার যে জুনিয়র বলি বা আপনার ফলোয়ার যারা আছে তাদের মধ্যে আপনার যে একটা ইমপ্রেশন তৈরি হয়, আমি যদি একটু জানতে চাই যে আপনি কি আসলে মানে আলোচিত বেশি না সমালোচিত বেশি? আমি তো জানি না এরকম কোনো, আপনার কি মনে হয় আপনি আসলে কি বেশি আলোচিত নাকি সমালোচিত? আমার আসলে এত কিছু মনে হয় না, অনেক কিছু নিয়ে অনেক কিছু মনে হয়, কিন্তু এই বিষয়টাকে নিয়ে মনে হওয়ানো দরকার এরকমটাই কখনো মনে হয় নাই। আচ্ছা, জনাব ইশরাক ভাই, আপনি চমৎকার করেই বিভিন্ন বিষয়ে কথা বলছেন। নিশ্চয়ই আপনার সাথে সমসাময়িক নানা বিষয়ে আমরা গল্প করব, পরবর্তী কোনো এপিসোডে অনেক বিষয় আরও জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার মনে হয় যে আমরা আজকের এপিসোডটা আমরা একটু এখানে শেষ করতে চাই। আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি বা বাংলাদেশের যে রাজনীতির ভবিষ্যৎ, এ বিষয়ে আপনার মন্তব্য, আপনার বক্তব্য জানতে চাই। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে আমরা এখনও আওয়ামী লীগকে ডিসব্যান্ড করতে পারি নাই। ব্যান করা এক জিনিস আর ডিসব্যান্ড করা আর এক জিনিস। একটা ফ্যাসিস্ট দলকে কাগজের খোঁচায় ব্যান করে দেওয়া সম্ভব এবং এটা জরুরি, কিন্তু শুধুমাত্র এখানে থাকলে হবে না, এদেরকে ডিসব্যান্ড করতে হবে, তার মানে ভেঙে টুকরা টুকরা করতে হবে এবং এদেরকে অ্যাবজর্ব করতে হবে। নাৎসিবাদের পতনের পর, নাৎসি পার্টির পতনের পর আপনার হচ্ছে ডিনাৎসিফিকেশন প্রসেস গিয়েছে। তো বাংলাদেশে এরকম হচ্ছে বিফ্যাসিবাদীকরণ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং এই যে লোকগুলো যারা বিভিন্ন কারণে, মতাদর্শিক কারণে হোক, আর্থিক সংশ্লিষ্টতার কারণে হোক, সামাজিক কারণে হোক, ক্ষমতা বা লোকাল পলিটিক্যাল ইকোনমির কারণে হোক, যে কোনো কারণে হোক, তারা আওয়ামী যে ফ্যাসিস্ট যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের অংশীজন ছিল, তাদেরকে বিভিন্ন দলকে, বিভিন্ন গোষ্ঠীকে অ্যাবজর্ব করে নিতে হবে। যদি আপনি সেটা না করেন, আপনি যদি তাদেরকে একটা বাক্সে রেখে দেন, ইনট্যাক্ট অবস্থায় রেখে দেন, তাহলে যে কোনো মুহূর্তে একটা বিস্ফোরণ ঘটবে। তো এইটা হচ্ছে বাংলাদেশের
ভবিষ্যৎ পলিটিক্সের জন্য বা আমাদের রাষ্ট্রের এবং সমাজের স্টেবিলিটির জন্য, প্রোগ্রেসের জন্য সবচেয়ে বড় অন্তরায়, যে বিষয়টা নিয়ে আমরা কোনো হেলদি ডিসকোর্স এখনও দেখছি না। যখন বিএনপি আওয়ামী লীগের কাউকে নিজের দলে টেনে নেয় তখন এক ধরনের সমালোচনা শুরু হয়, জামাত করলে এক ধরনের সমালোচনা শুরু হয়, এনসিপি করলে আরেক ধরনের সমালোচনা শুরু হয়, এবং সবাই আর কি নিজেদেরকে নিজে করলে ঠিক আছে কিন্তু অন্যরা যখন সেম কাজটা করে তাকে সমালোচনা করছে, অথচ বুঝতেছে না যে এইটার কারণে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র, সমাজ সব ম্যাসিভলি হুমকির মুখে পড়বে। তো এইটা একটা দিক। আর একটা দিক হচ্ছে ভবিষ্যতে 5ই আগস্টের পর, জুলাই বিপ্লবের পর আপনার কোনো দলকে আমরা দেখলাম না যে তারা একটা ভালো সোশ্যাল কন্ট্রাক্ট হাজির করলো একটা গুড লিডারশিপের মাধ্যমে। অভিভাবকের রোলে আমরা কিছু দেখলাম না, কোনো একটা সোশ্যাল কন্ট্রাক্ট দেখলাম না। আপনার এখন যে চারদিক থেকে ওয়ার অফ অল এগেনস্ট অল টাইপের, হ্যাঁ, একটা মাৎসন্যায়ের মতন পরিবেশ এখন বিরাজ করছে। সবাই সবাইকে গালি দিচ্ছে, সবাই সবাইকে তুলাধুনা করতেছে, কিন্তু সেখান থেকে আপনার কোনো ভালো লিডারশিপ আমরা ইমার্জ করতে দেখতেছি না। কোনো সোশ্যাল কন্ট্রাক্ট নিয়ে কেউ হাজির হয় নাই, এটা একটা প্রবলেম। যে কোনো বিপ্লবের পর আপনার একটা সাময়িকভাবে হইলেও একটা আপনার স্ট্রং লিডারশিপের দরকার হয়। মার্কসিস্ট থিওরিতে যান, আপনার রেভলিউশনের পর একটা ওরা বলে ডিক্টেটরশিপ অফ প্রোলেতারিয়াত দরকার। সাথে সাথে আপনি ট্রানজিশন ঘটাইতে পারবেন না, সাথে সাথে আপনি লিবারাল পলিটিক্স চর্চা করতে পারবেন না, কারণ তখন তাহলে আপনার ফ্যাসিস্ট এলিমেন্টরা তারাও আপনার টলারেন্স, লিবারাল প্র্যাকটিসেস এগুলার অজুহাত ধরে তারাও তখন আবার চলে আসবে। তো এইরকম কোনো কিছু আমরা এখনও দেখি নাই, এইটা একটা আশঙ্কার জায়গা। আর একটা বড় আশঙ্কার জায়গা, যেটা আমি কনস্ট্যান্টলি বলে আসতেছি, সেটা হচ্ছে জামাত যতদিন বাংলাদেশে রাজনীতি করবে, ভোটের রাজনীতি করবে, ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশের ঐতিহাসিক বিভিন্ন যে প্রবলেমগুলো আছে, প্রশ্নগুলো আছে, সেগুলো আমরা মীমাংসা করতে পারবো না। 71-এর প্রবলেমটা সলভ করা কোনো ব্যাপারই না জামাত যদি ইলেকটোরাল পলিটিক্স থেকে সরে যায়। একইভাবে জামাত যতক্ষণ হাজির থাকবে ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট যে আইডিওলজি সেটা সমাজে নানানভাবে আপনার পুনরায় হাজির হওয়ার সুযোগ পাবে। আজকে যদি জামাত রাজনীতি ময়দান থেকে সরে যায় তাহলে 71-কে কেন্দ্র করে বাংলাদেশে যে ফ্যাসিস্ট আইডিওলজিটা তৈরি হয়েছে সেটার পক্ষ নেওয়ার আর কোনো ইনসেন্টিভ কোনো পক্ষের থাকবে না। বরঞ্চ শর্ষিনা পীর যেটা করেছে তার চেয়ে 10,000 গুণ বেশি করতে পারবে জামাত। বাংলাদেশের সবগুলো দল তখন জামাতের আমিরের কাছে যে তার তখতের কাছে যে বসে থাকবে, তার আশীর্বাদের জন্য বসে থাকবে। কিন্তু এখন যেহেতু জামাত একটা রাজনৈতিক পক্ষ আকারে হাজির হয়েছে, আবার সে সঠিক রাজনীতিটা সঠিক উপায় করেও না। যেমন কি জামাতের একজন এভারেজ কর্মী, সে কিন্তু পলিটিশিয়ান না, তার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই। যে বিএনপি করছে, বিএনপির এভারেজ কর্মী, তার একটা পলিটিক্যাল অ্যাম্বিশন আছে, ওয়ার্ড কাউন্সিলর হওয়ার অ্যাম্বিশন হইলেও আছে। জামাতের একজন এভারেজ কর্মী, সে একজন ডাক্তার, সে একজন ইঞ্জিনিয়ার, সে ইভেন ফেসবুকেও থাকতে চায় না, সে সমাজেও কোনো বক্তব্য রাখতে চায় না, সে একটু নির্ঝঞ্ঝাট নামাজ কালাম, আপনার রোজা, নামাজ রোজা এগুলোর মাধ্যমে সে জীবনটা গুজরান করতে চায়। জামাতের সেই কর্মীর পলিটিক্যাল আইডিওলজি ঠিক না, তার পলিটিক্যাল যে অ্যাপিয়ারেন্সগুলো সেটিতে আপনি সংস্কার আনতে বলছেন? না, সংস্কার আনার দরকার নাই। বিষয়টা হচ্ছে আপনাকে কি ঠিক করতে হবে আপনি পলিটিক্স করবেন নাকি আপনি এক ধরনের সোশ্যাল মুভমেন্ট আকারে থাকবেন। তো সোশ্যাল মুভমেন্টের মধ্যে ধরেন আপনার পরিবার, সোসাইটির, এই সময় এসে জামাতকে সেই সিদ্ধান্তটা নিতে হবে। হ্যাঁ, আপনার সিদ্ধান্তটা নিতে হবে। বাট জামাত কখনো কোনো সিদ্ধান্ত নেয় না, ঐতিহাসিকভাবে জামাত কখনো কোনো সিদ্ধান্ত নেয় না। পরিবেশ তৈরি হয়ে যায় যার ফলে জামাত একটা দিকে চলে যায়, ও টেরও পায় না যে ওই দিকে চলে গেছে। 71-এও সে টের পায় নাই। 71-এ তার এক সময় সিদ্ধান্ত ছিল যে সে নিউট্রাল থাকবে, কিন্তু একটা পর্যায়ে সে দেখছে যে সে এক পক্ষে চলে গেছে। এইভাবে আপনার কখনোই জামাত কখনো যে প্ল্যান করে আগে থেকে পরিকল্পনা করে কোনো কিছু কাজ করে, যদিও জামাতকে অনেক সময় বলা হয় তারা অনেক মেধাবী, অনেক চিন্তাভাবনা করে কাজ করে, আসলে তারা কখনোই কোনো চিন্তাভাবনা করে কাজ করে না। এটা বলে স্লিপ ওয়াকিং। ঘুমের মধ্যে যেরকম হাঁটেন, টের পান না কি করতেছেন। বিএনপির ব্যাপারে আপনার কি পরামর্শ তাহলে? না, বিএনপির ব্যাপারে কোনো পরামর্শ নয়, তারা ক্ষমতার রাজনীতি করে, তারা খুব ভালো আছে। হ্যাঁ, ক্ষমতার রাজনীতির জন্য যা যা করণীয় দরকার সেটা তারা খুব ভালো মতো জানে। সেখানে নীতি নৈতিকতা যদি বিসর্জন দিতে হয়, ক্ষমতার রাজনীতি তো সবচেয়ে বড় নীতি। সেখানে মোরালিটি বলতে ভিন্ন, এটাই তো সবচেয়ে বড় মোরালিটি। রাজনীতি এটার মধ্যে তো নীতি আছে, আলাদা করে আবার নীতি খুঁজতে হবে কেন? সেই নীতিটাই তো বিসর্জিত হচ্ছে তাদের কোথায় বিসর্জিত হচ্ছে? ক্ষমতার জন্য, অর্থাৎ এই রাজনীতির জন্য, এই নীতির জন্য যা যা করা দরকার তারা খুব চমৎকারভাবে করছে।
তাতে আমার ধর্মীয় নীতি, তাতে আমার সমাজনীতি, আমাদের আবহমান কাল থেকে চলে আসা রাজনীতির মধ্যেই সবকিছু আছে, আলাদা করে আর নীতি ইম্পোর্ট করতে হবে না। ওকে, জনাব সাহেব আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং মূল্যবান আলোচনা করেছেন। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন জনাব মোহাম্মদ ইসহাকের কাছ থেকে সমসাময়িক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং একই সাথে তার দেশে বিদেশে পড়াশোনা এবং সেই সাথে ওরিয়েন্টালিস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ইসলামকে যেই ডিসকোর্স থেকে মূল্যায়ন করা হয়, ইসলামকে যেই দর্শন বা যেই চিন্তাগত জায়গা থেকে ইসলামকে বোঝাপড়ার একটি পরিবেশ তৈরি করা হয়েছে, সেই আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আজকের এই এপিসোডে জনাব মোহাম্মদ ইসহাক আলোচনা করেছেন। নিশ্চয়ই এই পুরো আলোচনাটি আপনারা উপভোগ করেছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।